অডিয়েন্সকে শুরুতেই বলতে চাই, না আমি অডিয়েন্সকে একটা কথা শুরুতেই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা এখন যখন শুট আমরা স্টার্ট করলাম তখন 11টা 22 বাজে। 11টা 22 অব্দি, মানে এই 22 মিনিট আমরা যে আলোচনাটা করেছি, এটা যদি আপনারা রেকর্ডিং শুনতে পারতেন আপনাদের এত মজা লাগতো, এবং আপনাদের জন্য একটা ওয়ার্নিংও হতো, ঠিক আছে, যে আমাদের সাথে কতটা জিনিস খারাপ হতে পারতো। বাট তার মধ্যে কিছু এন্টারটেনমেন্টও ছিল, অরিত্র এমন এমন কিছু কথা বলেছিল সেগুলো হেভি হাসির, এবং সেগুলো এতটাই চাপেরও যে আমরা আপনাদের সামনে দেখাতে পারছি না ওগুলো। বাট খুব খুব ভালো ওই না না, আড্ডাটা। আমি আমি ছোট করে বলে দিচ্ছি, বিকজ একটা ওয়ার্নিং এর ব্যাপারও আছে। তাই যে রিসেন্টলি আমার কাছে এরকম কল এসেছিল, দর্শকদের উদ্দেশ্যে বলছি, একটা কল এসেছিল যেটা বেসিক্যালি আর কি স্ক্যাম করবার কল আর কি। এবং কলে মানে এতটাই এটা অ্যাডভান্স হয়ে গেছে যে আপনাকে মানে পরিচয় দিচ্ছে যে আমরা ইউটিউব থেকে ফোন করছি, ইউটিউব থেকে ফোন করছি, আপনাকে এইভাবে হেল্প করবো ওইভাবে হেল্প করবো বলে স্ক্যামটা করবার তাল। বাট ফর্চুনেটলি আমি কিছু মানে ট্র্যাপে পড়িনি, কিছুতে ক্লিক ফ্লিকও করিনি, বেশি এন্টারটেনও করিনি। তো এই জিনিসটা মানে, আর আমার সাথে এই ঘটনাটা আরেকবার আগেও ডিসেম্বর মাসে একবার হয়েছিল, সেবারও আমি ফাঁসিনি ফরচুনেটলি, সন্দেহ হয়ে গেছিল লাস্ট মোমেন্টে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমি শেয়ার করছিলাম, রূপমও নিজের একটা ঘটনা শেয়ার করছিল। তো আপনাদের প্রত্যেককে এটাই বলার যে খুব সাবধানে থাকুন। আজকাল এই অনলাইন এই যে মোবাইল ফিশিং, ফিশিং বলা হয় কথাটাকে, তো সেটা প্রচন্ড বেশি বেড়ে গেছে। যে কেউ লোক আপনাকে ফোন করতে পারে, ঠকাতে পারে, ভুলভাল লিঙ্ক পাঠাতে পারে, এই অ্যাপ ইনস্টল করো, এই করো, এগুলোর থেকে সতর্ক থাকুন। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বাট একটু ডিটেলে আলোচনা করছিলাম। আর না না, দ্বিতীয় যে বিষয়টা মুদ্রা নিয়ে কথা আলোচনা হচ্ছে করছিলাম সেটা আরো বেশি একটা, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাঁ, একজন নায়িকা সাগর নীলকে মানে ক্রাশ খেয়ে ফেলেছে সাগর নীলের ওপর। এবং এটা সত্যি কথা, কে জিজ্ঞাসা করবেন না, সেটা বলতে পারবো না, কিন্তু এবং তাকে সে দেখতে ঠিক পাওয়া আছে। গেছে। এবং এই কারণেই দেখুন সাগর নীল নিজের নামটা আবার ছোট করে দিয়েছে, ওর SBS করা আবার এটা ছোট করে SJNL করা। আমি তো প্রোনাউন্সই করতে পারছি না, সাগনেল বলবো, মানে কি বলবো আমি ঠিক না না না, বুঝতেই পারছি আমি না সাগর। এটা, আরে এটা শোনো, ঢোকবার সময় একটা নাম দিতে হয়। তো আমি সেই নামটা আচ্ছা, কোনো মতে লেট হয়ে গেছে বলে শর্ট ফর্মে দিয়ে আমি তাড়াতাড়ি ঢুকে গেলাম আর কি। এইটা করতে আচ্ছা। গিয়ে এরকম হয়েছে আর কি। আর আর না, আচ্ছা। আমি সাগরনীল, একটা জিনিস আমাদের জানতে যদি চাই, সেটা হচ্ছে ধরো, টলি। না না শোনো না, আমি কি বলছি যে বলো বলো। যদি ধরো তোমার তো নামের দুটো মানে সাগর নীল সেনের মাঝে তো একটা অন্য ওয়ার্ড থাকে, মানে লেটার থাকে। তো যদি ধরো মানে সেই নায়িকার নামে যদি ওয়ার্ড ঢুকে যায় তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে বলে তো, এরকম হয়ে যাবে, মানে এস এস এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে পুরো ব্যাপারটা। খুব যাচ্ছে না, খুব আচ্ছা, খুব দর্শকদের বাজে। জন্য কিছু মানে পুরস্কার নেই, কিন্তু আপনারা গেস করুন যে কার কথা বলা হচ্ছে। যদি আপনারা ঠিক গেস করতে পারেন, তাহলে পুরস্কার নেই। কোনো পুরস্কার খুব নেই, বিচ্ছিরি। বাট মজা আছে। আর আর সাগর নীল দেখুন লাল পড়েছে, তার মধ্যে গালটা লাল হয়ে গেছে, চকচক করছে। লাভ করছে ছেলেটা। দেখুন, ঠিক কে আছে না ঠিক চায়, আছে তোমার, সাগরনীলা এখন যা বয়স, একটা হিরোইন ক্রাশ খাচ্ছে, এর থেকে বড় আর কি হতে পারে। এই সম্পূর্ণটাই অরিত্রদার মনের মধ্যে পাকানো, এর কোনো বাস্তব ভিত্তি মনের নেই, মধ্যে এটা পাকানো। দর্শকদের জন্য এবার যদি আমি ডিসক্লেমার বলে এটা। দিই সব জিনিসগুলো খুলে, রিভিউ সবাই করেছে, সে আর একজনের ভিডিও করছে। আরে ভাই, আমি একজনের প্রশংসা করেছি, সে শেয়ার করেছে, দেখ তুই। ও বাবা! আজকে এটা এটা খুব ভালো, খুব মজার এই বিষয়টা। আমরা কিছু মানে এই যে বলবার নেই আর সাগর তোমার। সাগর নীলের পিছনে লাগা, এটা বোধহয় আমরা অনেকদিন পর এটা আসলো, কারণ এটা আসেই মানে আমরা প্রায় 4-5 মাস, মানে অনেক দিন ধরে এরকম কিছু হয়নি। আজকে অডিয়েন্স বলবে আবার সাগর নীলদাকে এরকম বলা হলো। না, আমি সাগর নীলের ভীষণই একটা লাগছে না, আমি সিরিয়াস বলছি, আর আমি সত্যি কথা বলছি। আরে তোমরা ভাবছো আমি ইয়ার্কি মাঝে সিরিয়াস বলছি। অরিত্রদা, ঠিক আছে, ভুলভাল জিনিসকেও এত কনভিনসিং ওয়েতে বলবে যে লোকে বিশ্বাস করে নেবে যে এটাই ট্রুথ, এর বাইরে আর অন্য কিছু সত্যি হতেই পারে না। তুমি খালি ভাবো। তার মানে তুমি না আমি আমাকে একটা, বলতে চাইছো আমি এই ইউটিউবের আমাকে একটা, তার মানে তুমি আমাকে বলতে চাইছো আমি ইউটিউবের বিবেক অগ্নিহোত্রী। অরিত্র অরিত্র নিজেই নিজের নামকরণ করে দিচ্ছে। এবার ভাবো এর পর থেকে কমেন্ট বক্স ছেয়ে যাচ্ছে, ইউটিউবের বিবেক অগ্নিহোত্রী কে? অরিত্র দা। কিছু বলবার নেই। না, আমি একটা কথা সিরিয়াসলি জিজ্ঞাসা করছি, যেটা আমি অফ ক্যামেরায় জিজ্ঞাসা করবো ভাবছিলাম, সেটা হচ্ছে যে লিঙ্কে ক্লিক না করলেই মুক্তি তো?
দেখো হ্যাঁ নানান রকম ভাবে করে না, অনেক সময় হয় কি, আমি একজন শুনেছিলাম আমার পরিচিত একজন লোকের মেসো মশাই, দেখো বেশিরভাগ বয়স্ক লোকেদেরকে এরা ট্র্যাপ করে অনেক ইজিলি, কম বয়সীদেরকে আমি জানি না এরকম করে, বাট এইটা যে ঘটনাটা শুনেছি আমি শেয়ার করছি। আমার একজন পরিচিত লোকের মেসো মশাই, তার ব্যাংকে অনেক টাকা ছিল, এমন ভাবে বলেছে, এমন ভাবে মানে কথা বলে বলেই করেছে, এমন ওটিপি পাঠিয়েছে ফোনে আর কি, ওখান থেকে পুরো জিনিসটা করে নিয়েছে। তো এটা নানান ভাবে করতে পারে, তোমাকে সতর্ক থাকতে হবে কে ফোন করেছে, কেন ফোন করেছে। তো সেইগুলো আর কি একটু থাকে, এই যে ইভেন দেখবে তুমি মাঝে মাঝে গভর্নমেন্টের থেকে কিছু মানে রেকর্ডিং চালায়, অনেক সময় আমরা শুনি না, বাট ওখানে কিন্তু বলে, এই যে একটা দেখবে খুব টার্মিনোলজি মাঝে উঠেছিল যে আপনার নাম্বারটা ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। তো ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না ওরকম। ডিজিটাল অ্যারেস্ট করেছে, আপনি আধার কার্ডের নাম্বার দিন, প্যান কার্ডের নাম্বার দিন, আপনার সিমটা এক্ষুনি বন্ধ করতে হবে। ওইটা হয় না ওরকম, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। এটা কিন্তু সরকারও কিন্তু ওই রেকর্ডেড কল যেগুলো হয় না, চালিয়ে চালিয়ে কিন্তু অনেকবার বার্তা দিয়েছে, কিন্তু লোকে যেহেতু শোনে না, তাই জন্য অ্যাওয়ারনেস কম আর কি। তো এটা মানে খুবই খারাপ জিনিস হচ্ছে, কারণ লোকে অনেক কষ্ট করে টাকা পয়সা রাখে ব্যাংকে, এবং যে কোনো এমার্জেন্সিতে লাগতে পারে, সেগুলোকে যদি কেউ এইভাবে নিয়ে নেয়, খুব খারাপ রেটে হচ্ছে আর কি। এবং বয়স্ক লোকেরা তো একেবারেই বুঝতে পারে না, তাদের জন্য আরো ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। কিছু বলবার নেই। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলছি, সেটা হচ্ছে তোমরা কি আজকে একটা কেস সোশ্যাল মিডিয়া দেখেছো? সেটা হচ্ছে একজন অ্যাক্টর, তার শাড়ি খুব পছন্দ, এবং আমি তো সারা দিন দেখে যাচ্ছি খালি শাড়ি শাড়ি শাড়ি, সারা ফেসবুক জুড়ে খালি শাড়ি আর নারী। তোমরা কি দেখেছো? হ্যাঁ, মিমটা তো আমি খুবই পপুলার হয়ে গেছে। মিমটা দেখলাম, ঠিক আছে, খুব খতিয়ে দেখতে পারিনি, কিন্তু মিমটা দেখলাম। এবং আমি মানে আমি অ্যাকচুয়ালি মানে ভদ্রলোককে কোথাও একটা দেখেছি, কিছু একটা সিরিয়াল বোধহয় করতে হবে। না না, সিরিয়াল করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিছু আমার বলবার নেই। এরকম দেখো, কয়েক মাস আগে আরেকজন অভিনেতার কিছু একটা ভাইরাল হয়েছিল, মানে সেটা নিয়ে মানে আমার সত্যি মানে এগুলো নিয়ে আমার অয়তনার সঙ্গে এটা নিয়ে পার্সোনালি আলোচনা হয়েছিল, যে এগুলো নিয়ে না মানে ঠিক আছে, আমরা 2 পয়সার জন্য অনেক কিছু নিয়ে ভিডিও করি, কিন্তু এগুলো নিয়ে ভিডিও করতে পারবো না, মানে সম্ভব নয়, ঠিক আছে, এটা সম্ভব নয়। যাই হোক, কিছু বলবার নেই আর কি। তাও ভালো যে লোকে অন্তত পক্ষে ওটা থাম্বনেলে ব্যবহার করে ভিডিও করেন, নাহলে আরো ব্যাপারটা বাজে হতো আর কি। থাম্বনেলই ব্যবহার করে দিল। যাই হোক, যাই হোক, আজকে আমরা তাহলে মেন টপিক গুলোতে আসি। প্রথম আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আমি জানি না তোমরা দেখেছো কিনা ট্রেলারটা। আর না, রূপম দেখেছে, কারণ রূপম রিভিউ করেছে, রূপমের ভিডিওটা আমার দেখা হয়নি। সেটা হচ্ছে বারামুল্লা বলে একটা কাজ আসছে নেটফ্লিক্সে, ঠিক আছে, এটা একটা নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্ম, এবং আর্টিকেল 370 ডিরেক্টর আর কি ডিরেক্ট করেছে, আদিত্য ঝাম্বানে, আদিত্য ধারি প্রডিউস করেছে। ট্রেলারটা আউটস্ট্যান্ডিং হয়েছে, এবং আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সব থেকে প্রথমে কথা বলা উচিত। দারুণ ট্রেলার হয়েছে, আউটস্ট্যান্ডিং লেগেছে আমার। রূপম বলো। আমি ট্রেলারটা দেখিনি, তো রূপম দা বলো। দেখো, প্রথম কথা হচ্ছে ট্রেলারটা যেভাবে শুরু হয়, যে একটা ম্যাজিক, তারপরে হচ্ছে যে এরকম ভাবে মনোলগটা আসে এবং কিডন্যাপিংটা যেরকম ভাবে দেখায়, এবং তারপর যেরকম ভাবে হররটাকে ট্রিট করেছে, আমার হেভি লেগেছে। আমি ওই ট্রেলারটা এবং হচ্ছে একই সময় হচ্ছে আমি দেখেছিলাম হচ্ছে ডিজায়ার ট্রেলারটা, দুটো ট্রেলার মানে দুটোই হররটাকে এরকম পিকে ট্রিট করছে। এবং ওই যে ডায়লগটা, যে क्यों मजाक कर रहे हो साहब, मैं मजाक सिर्फ अपनी वाइफ के साथ करता हूँ, वो भी कई कई बार। তাহলে দরবারে হেভি লেগেছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এবং তারপর যেরকম ভাবে মেয়েটা বলছে যে আমি ভেবেছিলাম একটা কুকুরকে রেখেছে, বললো কুকুর হলে কি ওখানে মানে গন্ধ পেতে না, তারপর থেকে ট্রেলারটা যেভাবে ওঠে, যা যা জিনিসপত্র হয়, ব্যাপক। আর আমি আর্টিকেল 370 ক্ষেত্রেও দেখেছিলাম যে মেকিং ওয়াইজ ছবিটা খুব শার্প, এই ছবিটাও মানে মেকিং কি কিরকম লুক অ্যান্ড ফিল, আমার মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। না মানে তুমি দেখো, এই টেররিজমের যে ব্যাপারটা, বা ওই যে বাচ্চাদেরকে এরকম ভাবে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করার যে ব্যাপারটা, সেই কথাগুলোই বলছে, ঠিক আছে, এইগুলো নিয়ে তো অনেকবারই ছবি হয়েছে, কিন্তু সেটাকে যখন এটা সুপার ন্যাচারাল অ্যাঙ্গেল দিয়ে বলছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে মেটাফরটাকে ওইভাবে ব্যবহার করছে। আর ভিজুয়ালস গুলো যেভাবে কাশ্মীরে শুট করেছে, আর মানব পল যেহেতু নিজেও কাশ্মীরি, মানব পল দেখবে ওয়াজির ছবিতে দেখবে কাশ্মীরি চরিত্র প্লে করেছিল, ওয়াজিরে। তো এখানে যে মানব পল তো ছবি করে খুব কম সংখ্যায়, প্রচন্ড কম করে,
তো ওই জন্য ও যেহেতু ওই রোলটা করছে খুব অথেন্টিক লাগছে। আর আমি আরেকটা জিনিস দেখেছি, আদিত্য ধর নিজেও মানে যখন ছবি বানায় আর এই আদিত্য ঝাম্বালে ওদের দুজনে দেখবে সেন্সিবিলিটিটা খুব ম্যাচ করে, মানে খুব রিয়েল খুব সাটেল ভাবে জিনিসটাকে করে, দেখবে ওভার দ্য টপ জিনিসপত্র নেই, কিন্তু সেটার মধ্যে টেনশন ফিলটাকে এমন ভাবে নিয়ে আসে, ওটার মধ্যে একটা মেন। তুমি দেখবে উড়ির যদি তুমি দেখো, উড়ির কিন্তু ট্রিটমেন্টটা খুব সাটেল, খুব রিয়েলিস্টিক, খুব গ্রাউন্ডেড, কিন্তু তার মধ্যে দেখবে কন্টিনিউয়াসলি টেনশন, পুরো হলিউডিশ একটা ব্যাপার, পুরো তোমার কাজটার মধ্যে একটা পুরো হলিউডিশ ভাইব কিন্তু পাবে, অথচ কিন্তু একটা মেন স্ট্রিম একটা টেনশন একটা সেই ব্যাপারটা মেনটেন করে, সেটা আর্টিকেল 370-তেও ছিল, উড়িতেও ছিল। আমি ওই জন্য ধুরন্ধরের জন্য প্রচন্ড এক্সাইটেড। আর এই কাজটা ট্রেলার মানে এটা তো সাডেনলি এলো, আমি জানতাম না যে এটা ওদের আসছে, সাডেনলি এলো, এই কাজটা আমার জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে ট্রেলার লেভেলে। এবার দেখা যাক কাজটা কিরকম হয়, আমার মনে হয় ভালোই হবে। না, আমি ট্রেলারটা এখন একবার চালিয়ে দেখলাম, যেখানে তোমাদের অনেক আচ্ছা, বক্তব্য আমি শুনিনি। তবে আচ্ছা। ট্রেলারটার মধ্যে আমার সব থেকে, দেখো, মেকিং তো ছেড়ে দাও, ঠিক আছে, দারুণ কেটেছে ট্রেলারটা, ফার্স্ট রিয়াকশন এটা। দেখো, 4-5 বার একটা ট্রেলার না দেখলে ডিটেলস আলোচনা করা যায় না, কিন্তু মানব কলকে কি লাগছে, মানে আলাদাই লাগছে মানব আমি কলকে। ওটাই বলছিলাম, যেহেতু মানব কল নিজে কাশ্মীরি তো, আর যেহেতু কম হ্যাঁ। ছবি করে, অনেক রেয়ার করে, হুম। মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে করে, ওটাই আমি আর রূপম ছিলাম। আর দ্বিতীয় হচ্ছে কি, ও সেই লাস্ট কাশ্মীরি রোল করেছিল হচ্ছে ওয়াজির বলে ওয়াজিরে। ছবিটাতে, ওয়াজির ও ভিলেন হয়েছিল, হুম। ওকে খুব না, মানাচ্ছে মানব, ভালো, হেভি লাগছে। না তোমাদের কি আর একটা জিনিস ওর আমার মনে হলো যে, মানে যেরকম জয়দী পাহলাওয়াত অনেকটা কিন্তু নাম করেছে, যেটা হয়তো মেবি 7-8 বছর আগে ছিল না। মানব কলের কিন্তু আমার মনে হয় যে সেই পোটেনশিয়ালটা আছে, কিন্তু ওই রকম ছবি আচ্ছা, করে না, যে প্রচুর ছবি করছে মানব তা নয় কিন্তু। মানব কলার একটা ছবি দেখেছিলাম, আমার হেভি লেগেছিল ছবিটা, নেল পলিশ। ঠিক আছে, মানে হ্যাঁ, হ্যাঁ, যা আমিও পারফরমেন্স রিভিউ করেছি, দিয়েছিল। অর্জুন রামপাল ছিল। অর্জুন রামপাল ছিল, হেভি করেছিল, হেভি করেছিল। ওটা কিন্তু খুব না, আন্ডাররেটেড, মানব ওই ছবিটা কলের নিয়ে কিন্তু ব্যাপার খুব হচ্ছে, কথা হয়নি। হ্যাঁ। না দেখবে মানব কলের ব্যাপারে আমি তোমাকে বলছি, মানব কল লোকটা কাজই করে কম, ঠিক আছে। ওর একটা ইন্টারভিউ দেখেছিলাম, ওর বক্তব্য হচ্ছে যে ও প্রচুর ঘোরে, প্রচুর জায়গা এক্সপ্লোর করে। ওর বক্তব্য হচ্ছে ভাই জীবন হচ্ছে বাঁচার জন্য, মানে আগে যখন হিউম্যান বিং জন্মেছে তারকে কিন্তু মানে লাইফটা হচ্ছে বাঁচার জন্য, মানে তুমি খালি কাজ করে যাচ্ছ, কাজ করে, কাজটা পার্ট অফ লাইফ, বাট লাইফটার মেন উদ্দেশ্য হচ্ছে বাঁচা। তা আমি যতটা কাজ করি, আমার অর্থ যতটা প্রয়োজন আমি ততটা করি, ভালো কাজ করি, বেছে করি, বাকি সময়টা আমি ঘুরি, বুঝলে তো, ওই জন্য কাজই কম করে। তুমি যে ভিজিবিলিটিটার কথা বলছো, তার জন্য তোমায় কি মেন স্ট্রিমে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। জয়দীপ বেলাবা যেরকম প্রচুর ভলিউম কাজ করে, মানব কল তো সেই কাজটাই করে না, আর নাহলে মানব কলে আচ্ছা, পোটেনশিয়াল মারাত্মক। পোটেনশিয়াল তুমি মারাত্মক। ইভেন আচ্ছা, কাইপোচে দেখো, কাইপোচেতে কি অভিনয় করেছিল, কাইপোচেতে ও ভিলেন হয়েছিল, মামা হয়েছিল ওটা, অমিত শাহের হ্যাঁ, মামা হয়েছিল, এবি করেছিল। আপনারা না, মাঝখানে এই ভিডিওটার মাঝখানে মাঝখানে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আপনারা মাঝখানে মাঝখানে গডজিলার ডাক শুনতে পাচ্ছেন? ওটা গডজিলা না, সাগর নীল নাক টানছে, ঢেকুর তুলছে, এমন ভাবে তুলছে আমি ভাবছি বাড়ি ফাড়ি ফাটছে নাকি। না, না, আমি অ্যাকচুয়ালি আমার বিগত 2-3 দিন ধরে, মানে আমি বলবো না যে মানে শরীর খারাপ বললে তো মানে জ্বর ফর বলে, জ্বর ঠিক নয়, কিন্তু আমি ঠান্ডা লেগে প্রচন্ড ভুগছি, মানে একটা সবসময় আর কি না না, আনকমফোর্টেবল ব্যাপার আর কি। এটা সবার সাথেই হচ্ছে গো, এই এটা যে সিজন সবারই চেঞ্জ হচ্ছে। হচ্ছে না একটা, একটা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এ হচ্ছে, এই হুম। কারণে হচ্ছে, সবার সাথেই হচ্ছে, সিজন চেঞ্জের কারণে। আমি কি একটা বলতে যাবো, উপমদা আমাকে গডজিলা ফটজিলা বলে আমাকে ভুলেই দিল, কি একটা যেন ইম্পর্টেন্ট তুমি বলতে মানব যাচ্ছি। কলকে নিয়ে বলছিলে কিছু মনে হয়, মানে মানব কল মানব এদেরকে নিয়ে। কলকে নিয়ে না, সেখান থেকে যেটা অরিত্রদা বলে মানব কলের ব্যাপারে, এরকম দেখবে আমাদের থালা অজিত অনেকটা ওই রকম, আমার দেখে যা মনে হয়, ওই হ্যাঁ, ভদ্রলোকে ঘুরে টুরে বেড়ায়। হ্যাঁ, আর আর এই যে তুমি এই কথাটা বললে, আমার না ওইটা থেকে মনে পড়ে গেল যে ধানুষের একটা রিসেন্টলি ছবি দেখলাম। রূপম দা কি দেখেছে? রূপম দা বোধহয় রিভিউ করেনি ওটা, না, আমি অরিত্রদা বোধহয় দেখিনি। সিনেমা ওটা রিভিউ করেছে, ওই ইডলি কারাই ছবিটা। হ্যাঁ, ওই হুম। ছবিটারও কিন্তু বক্তব্য এটাই, যে মানে জীবনকে তুমি মানে বাঁচো এবং কাছের মানুষগুলোকে নিয়ে বাঁচো। মানে তুমি প্রচন্ড বেশি যদি কেরিয়ারের প্রতি আর কি অ্যাম্বিশিয়াস হয়ে যাও, তাহলে কিন্তু অনেক কিছু তুমি মিস করে যাবে লাইফ থেকে, যেটাও কোথাও একটা মানে ঠিক নয়। তো সেটা অনেকটা পরে গিয়ে আর কি ধানুষের ক্যারেক্টারটা বোঝে ছবিতে। যাই হোক, তো ওই ছবিটা কিন্তু আমার আমার খুব স্যাটিসফাইং ওয়াচ মনে হয়েছে। রূপম দা দেখলে দেখা যাক। অরিত্রদা, তোমার কিরকম লেগেছে ছবিটা? আমার ইডলি কারাই দেখো, আমি ওই নেটফ্লিক্সেই দেখলাম রিসেন্টলি। তো ব্যাপার হচ্ছে হুম। কি বলতো, ওই আমার মনে হয়েছে কি ছবিটার মধ্যে আইডিয়াস গুলো খুব ইন্টারেস্টিং ছিল। তো ছবি হুম। হিসাবে যে খুব ভালো আমি সত্যি বলতে পারবো না, পারফরমেন্সেস খুব হুম। ভালো, ঠিক আছে, কিন্তু হুম। আমার প্রচুর জিনিস মনে হয়েছে যে ধানুষ, মানে প্রথম কথা সেকেন্ড হাফে এই যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড জোনের মধ্যে যেতে গেল এই অরুণ বিজয়ের সাথে যে কনফ্লিক্টটা, ওটা ওটা দেখো একটা সেপারেট ছবি, মানে ছবির ফার্স্ট হাফটা যেরকম একটা স্বদেশের মতো ফিল ছিল,
যে ওর বাবার এটা এসে ফেরত দিচ্ছে, ওখানে লাইফ সেট আপ করছে, করছে। সেই ফার্স্ট হাফটা দেখতে আমার খুব ভালো লাগছে। সেকেন্ড হাফে ওই যে অহিংসা, ওইসব দিকে অ্যাকশন হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, গ্রামের লোকেরা হঠাৎ করে সবাই চলে এলো। এই যে গ্রামের লোকেরা ধানুষকে কখন ভালোবাসলো এগুলো কিন্তু এস্টাবলিশ করে দেখায়নি। বা তুমি নিত্যা মেনন আর ওর মধ্যে প্রেমটা কিন্তু হুট করেই হয়ে যায়। বা শালিনী পান্ডে যে ওকে কতটা ভালোবাসছে, আদৌ ভালোবাসছে কি বাসছে না, ওর ক্যারেক্টারের মধ্যে হুট করে যে ট্রান্সফরমেশন দেখা যায় সেগুলো কিন্তু ক্লিয়ার নয়। তারপরে দেখবে আরেকটা জিনিস ধানুষ করেছে, অ্যানিমালস কে ইউজ করেছে। তুমি যদি দেখো মারি সেলভারাজ বলে যে ডিরেক্টর আছে যার সাথে ধানুষ কাজ করেছে, কর্ণন বানিয়েছিল, মারি সেলভারাজের একটা স্টাইল হচ্ছে অ্যানিমালদেরকে সিম্বলিক ভাবে ইউজ করা। সেই পেরুমাল ছবিতেও করেছিল, এই রিসেন্টলি যে ছবিটা ধ্রুব বিক্রমের সাথে করেছে ওটাতেও করেছে, ধানুষের সাথেও করেছিল। ধানুষও ওই সেম ট্রুপটা এখানে খেলেছে, বাছুর দিয়ে একটা ঈগলকে দিয়ে করেছে না। এবার তুমি দেখবে ওটা ওই দু জায়গাতে জাস্ট ইউজ করেছে, বাট গোটা ছবি জুড়ে কিন্তু যে ওটাকে দিয়ে দিয়ে আরো মোমেন্টস ক্রিয়েট করা বা কিছু ওটা খুব পাওয়ারফুল একটা সিম্বল হিসেবে আছে এরকম কিন্তু নয়। এগুলো আমার মনে হয়েছে। আর তবে ডেফিনেটলি ফিল গুড ফিল্ম হিসাবে একবার আর কি ওয়ান টাইম ওয়াচ আমার মনে হয়েছে। পারফরমেন্সেস ভালো, ইমোশনও একটা সার্টেন লেভেল অব্দি ভালোই ওয়ার্ক করে। ওভারঅল যে মেসেজটা যেটার ব্যাপারে কথা বলছে সেটাও ভালো। কিন্তু আমার মনে হচ্ছে টু মেনি আইডিয়াস, অনেক কিছু একটা ছবির মধ্যে করতে গেছে। মানে আবার দেখবে সত্যরাজের একটা পেরেন্টিং এর ব্যাপার আছে, যে কার কে ভালো পেরেন্টিং করেছে সেটারও একটা অ্যাঙ্গেল আছে, অনেক কিছু করতে গেছে ধানুষ। তো এটাই মনে হয়েছে আমার, মানে আমার ওয়ান টাইম ডিসেন্ট মুভি লেগেছে। আর আর কি কি নিয়ে আলোচনা করবো আজকে? অ্যাকচুয়ালি আমরা দর্শকদেরকে বলে রাখি, কোনো এম ছাড়া আমরা এগোচ্ছি। আমরা জানি না কি নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি, কিন্তু আমরা আলোচনা করতে বসেছি, ব্যাপারটা এরকম। দেখুন, হ্যাঁ, আমার মনে হয় দর্শক আজকের আড্ডাটাই বেশি মজাই পাবে। কারণ আজকের আড্ডাটা আমরা চেষ্টা করবো এমন যে আজকেরটা সিনেমা নিয়ে এই মাঝে মাঝে আলোচনা হবে, আর মাঝে মাঝে একটু আড্ডা হবে, আবার একটু আলোচনা হবে, আবার একটু আড্ডা হবে। এরকম ভাবে আমরা রাখবো আজকের আড্ডাটা, মানে এটা ছন্ন ছাড়া আড্ডা আর কি। না, আড্ডা অ্যাকচুয়ালি ছন্ন ছাড়াই হয়, আর ছন্ন ছাড়া না মানে সেটা আড্ডা নয় বেসিক্যালি। একদমই একদমই। হ্যাঁ, এই একটা জিনিস আমার যেটা বলার, হ্যাঁ হ্যাঁ বলুন না না তুই বলো, তুই বলো। না, আমি একটা সিনেমা রেকমেন্ডেশন করতাম আর কি, তোমাদের দুজনকেও করতাম, দর্শকদেরকেও করতাম। সেটা হচ্ছে একটা নেটফ্লিক্সের সিনেমা আছে, ইন্ডি ফিল্ম, নাম হচ্ছে হিউম্যানস ইন দ্য লুপ বলে। বেশি বড় রান টাইম, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 12 মিনিটের ছবি। বেসিক্যালি হচ্ছে কি, একজন ঝাড়খণ্ডের ট্রাইবাল মহিলা, ঠিক আছে, সে বেসিক্যালি ওই এআই এর সাথে, মানে যে কাজটা করে ও বেসিক্যালি সেখানে এআই ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবার সেই এআই এর সাথে ও কিভাবে ডিল করছে, এআই এর যে বায়াসনেস, সেই সব জিনিসপত্র নিয়ে ডিল করে ছবিটা। এবং তার সাথে ওই মহিলার যে বাচ্চা, সে কিভাবে অ্যাকাস্টাম করছে নতুন যে জায়গায় এসছে, সেই সব জিনিসপত্র নিয়ে ছবিটা। খুব সুন্দর ছবি হয়েছে, খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, এবং ছবিটা রিসেন্টলি নেটফ্লিক্স অ্যাকোয়ার করেছে। জানি না কতদিন থাকবে, সেই জন্যই বলছি তোমরা পারলে দেখো, হিউম্যানস ইন দ্য লুপ। এআই কে, মানে মহিলা বলছে এআই হচ্ছে একটা বাচ্চার মতো, এআই কে আপনি যদি ভুল শেখান তাহলে ভুলই শিখবে, ঠিক আছে। তো তখন যে মহিলা যেখানে ও কাজ করে, ওর যে সুপিরিয়র, সে ওকে বলছে কি, যে তোমাকে এত বলেছি আমি এত বোঝাতে, হ্যাঁ, তোমার কাজ হচ্ছে লেবেলিং করা, তুমি চুপচাপ লেবেলিং করে দেবে। যে এইটাকে যদি তুমি বলছে পেস্ট, মানে একটা পোকাকে নিয়ে কথা হচ্ছিল, যে এটাকে যদি বলছে ওরা পেস্ট, ইউ কল ইট পেস্ট, তোমাকে এআই কে অত ডিফারেন্স বোঝাতে হবে না, বুঝলো তো। এইভাবে আর কি জিনিসটা মানে এসকালেট করে। দারুণ সিনেমা, দারুণ সিনেমা, দেখো অবশ্যই, মানে পারলে দেখো, খুব ভালো লাগবে ডেফিনেটলি। এরকম একটা অরিত্র যে আইডিয়াটা বললে, এরকম একটা ছবি আছে না মালায়ালামে, ছবিটা তুমি দেখেছো হয়তো। ছবিটা আমি ওটিটি দেখেছিলাম। যেই ছবিটা হচ্ছে ছেলে রোবট বানাবে, বাবার জন্য রেখে যাবে, এবার বাবাটা রিমেকও হলো ছবিটা, ওই তো ভীষণ অ্যান্ড্রয়েড কুঞ্জাপান নাকি এরকম টাইপের নাম একটা। হ্যাঁ, খুব ভালো ছবিটা। ওই ছবিটা এরকম ছিল যে ও বাচ্চার মতো ট্রিট করবে ওকে, বাচ্চার মতো ভাববে ওকে, নিজের সন্তান। ভীষণ ভালো ছিল এই ছবিটা। আচ্ছা, যেটা ইয়েতে বলতে যাচ্ছিলাম, আগের ইয়েতে বলতে গিয়ে ভুলে গেলাম, সেটা হচ্ছে, তো আমরা স্বার্থপর নিয়ে একটু কথা বলি। আমরা স্বার্থপর নিয়ে আগের দিন আলোচনা করতে পারিনি। বলো তোমরা স্বার্থপর নিয়ে কি অপিনিয়ন? স্বার্থপর তো দারুণ সিনেমা লেগেছে আমার। বলো, তোমরা বলো, তারপরে আমি বলছি। আমার মনে হচ্ছে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। ডিয়ারমা পার্সোনাল জায়গা থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, কিন্তু তাছাড়াও এবছর অনেকগুলো আমি দেখলাম যে ফ্যামিলি ড্রামা জনরাটাকে আমরা অনেকটাই তো মানে কি ব্যাশ করেছি, অনেক ক্ষেত্রে ছবি অনেক খারাপ হয়েছে, কিন্তু এই বছর
সিনারিওটা একটু অন্য। কিছু ছবি কিন্তু এসছে যেগুলো একটু ম্যাচিওর, একটু নুয়ান্সড। সেটা তুমি শর্মিলা ঠাকুরের ছবিটার নামটা বলো, শর্মিলা ঠাকুরের একটা ছবি পুরাতন করলেন পুরাতন 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 হোক, কিংবা এই রাত তোমার আমার, অনেকগুলো ছবি কিন্তু অ্যাকচুয়ালি আমরা পেয়েছি, সেটা খুব পজিটিভ একটা সাইন। এবং গৃহপ্রবেশটা রাস আমার মনে হয় রাস, রাস তথাগত মুখার্জি, আমি একটা সম্প্রতি ভিডিও করেছিলাম, সেখানে আমি রাসকে নিয়ে বলছিলাম যে মানে কোথাও একটা কিন্তু মনে হয় যে এই ছবিগুলো মানে যেমন পুরাতন একটা ব্যবসা করতে পেরেছে, এই রাত তোমার আমার একটা ব্যবসা করতে পেরেছে, অনেক ছবি কিন্তু আবার রাসের মতন সেগুলো কিন্তু মানে আরো আরো অডিয়েন্স পেতে পারতো, কিন্তু সেইটাও কিন্তু কোথাও একটা হয়নি, সেটা দুর্ভাগ্যজনক। আর এই পার্টিকুলার ছবিটাকে স্বার্থপরের ক্ষেত্রে যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা ট্রেলার দেখেও বুঝতে পারা যাচ্ছিল যে কৌশিক সেনের ক্যারেক্টারটাকে ঘিরিয়ে রাখা হবে, কিন্তু সেটা যে অ্যাকচুয়ালি মানে একটা এমন ক্যারেক্টার হবে বা এমন একটা ছবিতে পরিণত হবে যেটা মানে তুমি বলতে পারবে যে হ্যাঁ এটা সদার্থে ভালো সিনেমা, মানে বাংলা ছবি হিসেবে ভালো, এই কথাটা আমাকে আর বলতে হচ্ছে না, সেইটা কোথাও একটা সব থেকে ভালো জায়গা। এবং আমার মনে হয় যে অন্নপূর্ণা বসু একজন এমন পরিচালক মানে যার দিকে আমরা তাকিয়ে থাকতে পারি, ভবিষ্যতেও সে ভালো ছবি করবে। এইটা একটা হয় হচ্ছে যে একটা ভালো ছবি হয়েছে, কিন্তু পরিচালক হিসেবে তার যে একটা সিগনেচার সেটা সব জায়গায় ফিল করা যায় না, কিন্তু এখানে কিন্তু পরিচালকের একটা নিজস্ব সিগনেচার আছে, সেটা বিভিন্ন জায়গাতে বুঝতে পারা যায়। ইন্টারভেল ব্লকেজ, আমি কয়েকদিন আগেই তোমাদেরকে বলছিলাম যে বাংলা সিনেমায় ইন্টারভেল ব্লকের জিনিসটা খুব বেশি আমি ফিল করতে পারি না, যে আলাদা করে ডিজাইন করা হয়েছে সেটা মনে হয় না। এখানে ইন্টারভেল ব্লকেজটা এত বিউটিফুল, রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা খানিকক্ষণ আগে কোয়েল মল্লিকের ক্যারেক্টার এখন এখন বোধ হয় আলোচনা করা যায়, সেখানে হেনস্থা হচ্ছে দেখে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টার গায়েব হয়ে যায়, তারপর হঠাৎ করে তার ছাতা নিয়ে এন্ট্রি হয়, এবং সেটা এত সুন্দর। এবং রঞ্জিত মল্লিকের মতন মানে একটা হয় না যে তুমি দেখে ফিল করবে যে এই ক্যারেক্টারটার জন্য রঞ্জিত মল্লিকই সুটেবল, এরকম নয় যে আচ্ছা ঠিক আছে চলো সুরিন্দর ফিল্মসের ছবি তো রঞ্জিত মল্লিককে নিতে হবে বা কোয়েল মল্লিককে নিয়ে, এরকম ব্যাপার নয়, মানে ছবিটা যেন কোয়েল মল্লিকের জন্যই এই ছবিটা, রঞ্জিত মল্লিকের জন্যই এই ছবিটা। এবং আরো যেটা মজার মজার জিনিস, মানে আমি জানি না এটা ডিরেক্টর জেনে বুঝে করেছেন কিনা, কিন্তু একটা জায়গায় রঞ্জিত মল্লিকের ট্রেলারের মধ্যে এই ডায়লগটা ছিল, বলছে যে বাবা শেখায়নি যে লেখা না পড়ে সই করতে নেই, এটা রঞ্জিত মল্লিক ডায়লগ দিচ্ছে কোয়েল মল্লিককে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু বেশ মজাদার। এবং এই যে যুধিষ্ঠির ক্যারেক্টারটার নাম, রঞ্জিত মল্লিক কিন্তু এই ধরনের ক্যারেক্টার অনেক করেছেন, এবং সেগুলোর কিন্তু এখনো রিল মানে ছোট ছোট ক্লিপিং ভাইরাল হয়, ঠিক আছে, এবং সেগুলো কিন্তু খুব ফানি লাগে অ্যাট টাইমস। এবং সেই ধরনের একটা ক্যারেক্টার সে পেয়েছে, লাস্টে যে মনোলগটা রঞ্জিত মল্লিকের বিউটিফুল, বিউটিফুল। তো আমার মনে হয় যে ফেমিনিস্ট ছবি হলে সেটা এমন হওয়া উচিত যেটা দেখে না মানে আসলে মানে ধরে নাও একটা গ্রামীণ মানুষদের সমস্যা নিয়ে, এটা নিয়ে অরিত্রদা একসময় একটা ভিডিও করেছিল, যে এমন মানুষদের জন্য ছবি হচ্ছে মানে এমন বক্তব্য যেটা যাদের জন্য তৈরি হচ্ছে তাদের তারা দেখেই না, ওরা দেখছে তারাই যারা বেসিক্যালি ওই মেসেজটা অলরেডি বোঝে এবং খুব ভালো মতো জানে, তো মানে আসল অডিয়েন্সের কাছে পৌঁছায় ছবিটা। তো আমার মনে হয় যে এই ছবিটা এরকম হয়েছে যেটা আর কি মানে যাদের কাছে পৌঁছানোর দরকার তারাও দেখবে, তাদের পার্সপেক্টিভটা উঠে এসছে, এবং তারাও কোথাও বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে আমাদের ভুলগুলো কোথায়। একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে ছবির একদম শেষ দৃশ্যে, যেখানে একটি চরিত্র অন্য চরিত্রকে বলছে তুই তো আমাকে একবার বলতে পারতি, একবার জিজ্ঞাসা তো করতে পারতি, মানে একটা আলোচনা, সিম্পল একটা আলোচনা, আর কিচ্ছু নয়। তো আমরা কিন্তু অনেক সময় টেকেন ফর গ্রান্টেড নিই, হয়তো সবটাই হবে কিন্তু একটু আমরা কথা বলতে পারি, মতামত নিতে পারি, কারণ আমাদের সমাজে এটা খুব সত্যি কথা যে এরকম অনেক হাউস হোল্ড আছে যেটা মানে কি যেখানে পুরুষরাই সমস্ত সিদ্ধান্ত নেন, কিন্তু সেখানে কিন্তু একটু যদি আলোচনা করে নেওয়া যায় তাহলে কিন্তু মানে মহিলাদের এরকম ফিল হয় না যে আচ্ছা ঠিক আছে আমাদের এই আমার এই সংসারে শুধুমাত্র ওই রান্না করব এবং বাসন মাজবো ওইটাই আমার পারপাস, আর কোনো পারপাস নেই, মানে আমি এখানে ইকুয়াল পার্টনার নই। তো সেই জায়গাগুলো কিন্তু ছবিটা খুব সুন্দরভাবে ধরতে পারে, আবার খুব যে আন্ডারলাইন করে তা নয়। যেমন একদম শেষ ভাগে একটা দৃশ্য রয়েছে, আমি অনেক কথা বলতে পারি ছবিটা নিয়ে, কৌশিক সেনের ক্যারেক্টার সেখানে কোয়েল মল্লিকের ক্যারেক্টারকে দেখাচ্ছে যে দেখ এই জায়গাটা কিন্তু বছরে একবার করে আমাকে প্লাস্টার করতে হয়, ওই জায়গাটা রং করতে প্রয়োজন হয়, দেখবে এরকম কিছু জায়গা রয়েছে একদম আলটিমেট ক্লাইম্যাক্স। তো সেখানে এটাই কোথাও একটা আমি অন্ততকে বুঝেছি যে এই যে মানে অধিকারের বিষয়টা, তো কিছু জিনিসপত্র কিন্তু এরকমও রয়েছে যেগুলো দেখভাল অ্যাকচুয়ালি পুরুষই করে, এটাও কিন্তু সত্যি। মানে সেখানে হয়তো মহিলাদেরকে অতটা মাথা ঘামাতে হয় না কোনো কারণে, সেটা পুরুষরা নিজেরা সামলে নেন বলেই হয়তো অনেক ক্ষেত্রে, মানে আমি জেনারেল কেসে বলছি, অনেক ক্ষেত্রে মহিলারাও ডেফিনেটলি সেরকম ব্যতিক্রমও রয়েছে, কিন্তু সেইটাও কিন্তু হাইলাইট করা হচ্ছে যে ঠিক আছে সমান অধিকার বিষয়টা যেরকম সেরকম এটাও কিন্তু সত্যি যে অনেক কিছু পুরুষরাও দেখে। মানে তো সেই জায়গাটা কিংবা কৌশিক সেনের যে ক্যারেক্টার, তার যে একটা যে সে তার বোনকে কিন্তু কোন রকম কার্পণ্য করে, নিজের বোন মনে করে যা যা করা যায় বিয়েতে সব রকম খরচা করেছে। তো এই জিনিসপত্রগুলো কিন্তু না মানে তুমি কৌশিক সেনের ক্যারেক্টারটাকেও তুমি বুঝতে পারছো যে সেও ভালো মানুষ, আবার তার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের চরিত্র সে তো দুর্দান্ত, মানে চরিত্রটাই দুর্দান্ত, মানে তোমার মনে হবে যে এই মহিলার সঙ্গে যেন সবটা ভালো হয়। যখন সে মানে একটা চরিত্র যদি কাঁদে রাত্রে,
যেখানে সে বলছে যে আমি কিচ্ছু হতে পারি না, সব জায়গায় ফেল, সমস্ত ডিপার্টমেন্টে ফেল। তুমি তো এমনি সেই চরিত্রের জন্য, যদি মানে বাকি জায়গায় চরিত্রটাকে ভালোভাবে লেখা হয়, এমনি তুমি তার জন্য ফিল করবে এবং তার সঙ্গে সবকিছু ভালো হোক তুমি চাইবে। তো খুবই ব্যালেন্সড এবং দুর্দান্ত লেগেছে। এবং ছোট ছোট জায়গাতে ধরে প্রশংসা করা যায় যেগুলো আন্ডারলাইন্ড হয়নি, যেরকম কৌশিক সেনের ক্যারেক্টার ছবিতে প্রথম 30 মিনিট যতক্ষণ তার বোনের সঙ্গে সুসম্পর্ক, সেখানে বোনের সঙ্গে তার মানে মানে দেখবে কৌশিক সেনের ক্যারেক্টার রেগে যায় কিছু জায়গাতে শুরুতে, পরে আর রাগে না, যখন একবার কোর্ট কেস হয়ে গেছে তখন সে শান্ত হয়ে গেছে, তার হয়তো গাম্ভীর্য রয়েছে কিন্তু রেগে যাচ্ছে না। প্রথম 30 মিনিটে সে রেগে যাচ্ছে কারণ সে বোনকে এখনো ছোটই মনে করে। বোন যে উল্টে আবার না করবে, যে না সই দেবো না, এটা তার ভাবনার বাইরে। তো বোনকে সে বকাঝকা করছে, মদ খেতে খেতে জামাইয়ের সঙ্গে সে রেগে যাচ্ছে রীতিমতো, যে কি বলছে, এটা কি বলছে, ওকে বোঝাও তো, ঠিক আছে, একটা সেখানে অ্যাটিটিউডটাই অন্যরকম। তো খুব ভালো পারফরমেন্স, খুব ভালো ডিরেকশন, সিম্পল গল্প, কিন্তু আমার মনে হয় যে এরকম ছবি আরো প্রয়োজন, আরো অনেক প্রয়োজন। আমি অনেক বলে ফেললাম, এবার তোমরা বলো। সাগরনীলি পুরো কভার করে দিয়েছে। আমি তো আমি ফ্রিজ হয়ে গেছি। সাগরনীল লাস্টে ওই গলাটাও পুরো নকল করে ফেলেছে কৌশিক সেনের। ওকে বলো তো এমন ভাবে বললো মনে হচ্ছে কৌশিক সেনই বলছে। যা বাড়া ফোনই পড়ে গেছে। এটা দেখে ওইটা এডিটে কাটবে না। ভাগ্যিস নিচে মানে একটা ফুল প্যান্ট পরে আছি, না হলে কোথা থেকে পরে কোথায় চলে যেত। তোমরা ডুড দেখোনি না? ডুড বলে ছবিটা। এই স্বার্থপর নিয়ে বলো, তুমি স্বার্থপর থেকে ডুডে চলে গেলে, কি হলো বলো? আমি স্বার্থপর নিয়ে এমন বললাম যে তোমরা বলবেই না, জানলে একটু কম করে বলতাম। তাহলে কি বলবো আর, সাগরনীল তো সব কভার করে দিয়েছে, দায়িত্ব নিয়ে রাখা। না শোনো, দেখো কনভারসেশনের মধ্যে যদি নতুন কিছু অ্যাডই না করতে পারি, আবার ওই পয়েন্টস গুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটু এদিক ডানদিক বান্দিক করে যদি বলি, তাতে কি লাভ? লোকে শুনে বোর, আমি বলে বোর, তার থেকে আবার ডুডে সুইচ করি। ডুড তোমরা দেখেছো কি? না, ডুড আমি দেখিনি ডুড, তবে দেখবার জন্য খুবই অপেক্ষা করছি। হেভি সিনেমা, খুবই অপেক্ষা করছি। বাইসনটাও দেখো। না, আমার এখানে একটা জিনিস, আমার না ডুডের ট্রেলার দেখে একটা জিনিস মনে হয়েছে যে প্রদীপ কিন্তু একটা, আমি জানি না, ডুড দেখিনি বলা কঠিন, তার ট্রেলার দেখে বুঝছি একটা ঘটনার মধ্যে এখনো স্টিক করছে। এবার সেটা কোথাও একটা ভালো বানাচ্ছে, যে কারণে ওয়ার্ক করছে। তো আমি একটু এবার অ্যাক্টর হিসেবে আর কি ওর মধ্যেও একটুখানি যে অন্য কিছু দেখতে চাইবো আর কি। এবার দেখা যাক যে সেটা। একটা জিনিস কি বলতো, এই যে ইনিশিয়াল ছবিগুলো প্রদীপের যে অ্যাপ্রোচটা একটার দিকে ভালো, কেন যে কোনো স্টার যখন হয় তার কিছু সিগনেচার থাকে, ওই সিগনেচার গুলোকে রিপিট করে করেই সে স্টার হয়। এবার এই মানে প্রদীপ যেটা করছে, থালাপতি বিজয় বেসিক্যালি রজনীকান্তের থেকে পিক আপ করেছিল, আর ও বেসিক্যালি এদের দুজনের থেকে বিভিন্ন এলিমেন্টস নিয়ে সেগুলোকে নিজের মতো করে মানে করে একটা নিজস্ব সিগনেচার তৈরি করছে। হয়তো প্রত্যেকটা ছবিতে ট্রিটমেন্টটা ওই বাইরের প্যাকেজিংটা এক, প্রত্যেকটা সাবজেক্টটা অন্য অন্য, বাট ওর কিন্তু ও না ওই পারফরমেন্সের মধ্যে যে রিপিটেটিভ ব্যাপারটা বলছে, ওটা ইচ্ছে করে করছে যাতে ওই সিগনেচারটা এস্টাবলিশ হয়ে যায় যে ওটা প্রদীপ রঙ্গনাথনের সিগনেচার। মানে এখানে একটা ইন্টারভেল সিন আছে, সেখানে ও কাঁদে, ঠিক আছে, দিয়ে কি করে জানো, এরকম চোখটা স্পয়লার দেবে না কিন্তু, আমি বলছি কান্নাটা কিভাবে কাঁদে, এরকম চোখটা নেয়, জলটাকে এরকম করে, এটা রজনীকান্তের ট্রেড, ঠিক আছে, এরকম চোখটা এরকম নিল, দিয়ে এরকম করলো, মানে রজনীকান্তের পুরোটা নিয়ে নিয়েছে, তারপরে কোট পড়লো, হেঁটে এলো, পুরো রজনীকান্ত, পুরো জুনিয়র রজনীকান্ত মনে হচ্ছে, কিন্তু খিল্লি মনে হচ্ছে না, মানে এরকম মনে হচ্ছে না যে রজনীকান্তকে পুরো কপি করছে, এরকম মনে হচ্ছে না, নিজস্বতাও একটা তার মধ্যে আছে। তো ওই জিনিসটাও খুব ভালো করছে। মানে আমার ডুড খুব ভালো লেগেছে ছবিটা, মানে খুব যে মেসেজটা, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, খুব প্রোগ্রেসিভ একটা ছবি, এবং তামিল সিনেমার মধ্যে যে এরকম একটা জিনিস তুলে দিচ্ছে মেন স্ট্রিমের মধ্যে, সেটা আর কি খুবই ডিফিকাল্ট জিনিস ছিল, বাট খুব ভালো। দেখতে হবে, ডুডটা দেখতে হবে। বাহুবলী দা এপিক, রূপম দা দেখেছে বাহুবলী দা এপিক। সাগরনীল দেখলেন না গিয়ে বলে? আমি দেখিনি বাহুবলী দা এপিক। আরে দেখে, আমি দুটো পার্ট দেখে নিয়েছি, আমার দেখার ইচ্ছা হয়। আরে দেখেছো, রি এডিট করেছে, রিমাস্টার করেছে, পিকচার কোয়ালিটি ইমপ্রুভ করেছে। লাস্টের টিজারটা শুনছি ভালো হয়েছে, লাস্টের টিজারটা কবে ড্রপ করে ইউটিউবে, এটা দেখবার, এটা দেখতে হবে যে কবে আসে টিজারটা। রূপম, কেমন এক্সপেরিয়েন্স হলো তোমার বাহুবলীতে? টিজারটা দেখায়নি কিন্তু, টিজারটা নর্থ ইন্ডিয়াতে দেখায়নি, টিজারটা নর্থ ইন্ডিয়াতে দেখায়নি। আচ্ছা, না টিজারটা আমি বললাম হয়তো আমার হলে দেখালো না, আমরা তো আবার চিৎকার চেঁচামেচি করলাম ঠললাম, ওরা তো বলছে কোথায়, কিছু তো নেই। আমরা ভাবলাম যে সালা চালালি না টিজারটা, সিনেমাটা শেষ করে দিলে।
সব গিয়ে আমরা ভিড় ফির করে বললাম, ওরা বললো কোথায় আমাদের টিজার ফিজার কিছু নেই, শুধু শুধু চেঁচামেচি করলাম তাহলে চার সালা। যাই হোক, আমি না ছবিটা যখন দেখছি, আর যখন তামান্নার সিনটা হয়েছে, যে ওখানে মনোলগ বসিয়ে দিয়েছে, যে এভাবে পৌঁছে গেছে, আমার হেভি লেগেছে। আরে সারা বস্তি পেয়ে গেছি, হ্যাঁ এটা বাদ দিয়ে দিচ্ছে কেটে, হেভি করেছে, হেভি লেগেছে ওটা আমার, যে ওটাই বেশি ক্রিটিসাইজ হয়েছে, ওটাই বাদ দিয়ে দিয়েছে, চলো খুব মস্তি। আর ওই যে অ্যাকশন সিনটা আছে, ওই যে ওই মালটা আছে, ওটার সাথে যে অ্যাকশন সিনটা আছে, ওই জায়গাটাও কিছু কিছু সিন কাটা আছে, ঠিক আছে, ওই জায়গাটাও ভালো, ওই এডিটটাও ভালো করেছে এবং সিনটা ভালো লাগে। আর হচ্ছে সেকেন্ড পার্টের যে ইন্ট্রোডাকশন সিনটাও তো কেটে দিয়েছে, সেকেন্ড পার্টের যে সেকেন্ড পার্টের ইন্ট্রোডাকশন সেকেন্ড পার্টের ইন্ট্রোডাকশনটা কেটে দিয়েছে। আনুষ্কা শেট্টির যে পোর্শনটা, ওই জায়গাটা কিছু কাটা কাটা আছে। তারপরে হচ্ছে না, এমনি একটা অর্গানিক ফ্লো আছে কি, আমার এটাই কোয়েশ্চেন, মানে মনে হচ্ছে যে একটাই গল্প দেখছি। না না, সেটা মনে হবে। আর তার মধ্যে কি আমরা ছবিটা দেখে নিয়েছি, তো আমার মনে হয় কি আমরা ছবিটার সাথে একটা যুক্তই আছি, কানেক্টেড আছি, আমরা ওটা বুঝতেই পারবো না, ঠিক আছে, না, যে একটা ইস্যু। কিন্তু একটা সিন হেভি করেছে, ওটার নতুন অ্যাডিশন, সেটা হচ্ছে এই আমাদের যে নাসেরের একটা সিন অ্যাড করেছে, যখন হ্যাঁ ওটা, ফার্স্ট পার্টে যখন যে ছেলে বাহুবলী মানে মহেন্দ্র বাহুবলী মানে শিবুডু, ও যখন প্রথমবার মাহেশমতিতে আসে, সেখানে একটা ওই ওর ক্যারেক্টারটার নাম বিজলাল দেব, তো ভাল্লালের বাবা, ও ওখানে হ্যাঁ একটা ওরকম মুখ টাইপের দেয় যে বাহুবলীকে তো আমরা মেরে দিয়েছিলাম, ঠিক আছে, ও কি করে, ওই একটা লোক ওই বাহুবলীর মুখ দেখেছে, ও বলছে যে আমি দেখেছি বাহুবলীকে, ঠিক আছে, মনে হচ্ছিল যেন নৃসিংহ অবতার দাঁড়িয়ে আছে এরকম ভাবে বলে, তো তখন ও ওকে বলতে থাকে যে আমরা তোকে মেরে দিয়েছি, এই করেছি, ওর বডি পুড়িয়ে দিয়েছি, আর তখনই আমরা দেখছি প্যারালালি প্রভাসের এন্ট্রি হচ্ছে মাহেশ মাতিতে, এন্ট্রি হচ্ছে ওইটা মেয়েতে, হ্যাঁ। হেভি দিয়েছে। আর যখন এন্ট্রিটা নেয়, এবার ওই পুরো হাতিটা পুরো পা পা তুলে দেয়, হেভি লাগে ওই সিনটাকে, মানে হেভি মানে দেখিয়েছে। আর ছবির যেহেতু ওরা রিমাস্টারিং করেছে, ওই ছবি দেখি মানে সেকেন্ড পার্টে কি হয়েছে, ফাইনাল যে ব্যাটেলটা, যেটা দিন থেকে শুরু হয়ে বিকেলে পৌঁছাচ্ছে, রাত হচ্ছে, একটু না ফ্যাকাশে ফ্যাকাশে ছিল। এবার যখন এই ছবিটা কালকে আমি দেখছি, আমি প্রথমে শিওর ছিলাম না, তারপর আমি ফিল করছি হ্যাঁ এটা হয়েছে, রিমাস্টারিং হয়েছে। তার কারণ এবার না ওই জিনিসটা ফিল হচ্ছে না, যে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না। এবার ব্যাপারটা মনে হচ্ছে কি মানে প্রপারলি এআই দিয়ে ইনহ্যান্স করা মনে হচ্ছে, জিনিসটা খুব গ্লসি, মনে হচ্ছে কেটে বেরোচ্ছে, ওটা হেভি লাগছে দেখতে। ওটা ওটা ভালো লেগেছে, ওটা বড় পর্দায় খুব ভালো লেগেছে। আমি 10 বছর পরে ছবিটা মানে যখন দেখছি বড় পর্দায়, সেম লেভেল অফ ইম্প্যাক্ট, এবং এক একটা ছোট ছোট মোমেন্ট, মানে বড় মোমেন্ট বলছে, যুদ্ধ ফুদ্ধ ওসব তো আছেই বড় করে শুট করা, কিন্তু যখন বাবা মানে বাহুবলীকে মেরে ফেলেছে, আর শিবগামীকে এসে কাটাপ্পা বলছে যে আপনি এই করেছেন, এই আপনি দেখতে পারেননি ষড়যন্ত্রটা, তারপর যখন ও মহেন্দ্র বাহুবলীকে নিয়ে গিয়ে না সবাই সামনে বলে না যে এ তোমাদের নেক্সট রাজা, যেটা ওই আমাদের লায়ন কিং এর মতো সিনটা, তারপরে যখন তুলে ধরে। তারপরে রানা অ্যাটাক করে, তো রানা যখন অ্যাটাক করছে, তখন শিবগামী ওকে নিয়ে চলে যাচ্ছে বাচ্চাটাকে, তো মাকেও ডাকছে, দেবসেনাকেও ডাকছে, দেবসেনা বলছে আমি পারবো না, আপনি আমার ছেলেকে নিয়ে যান, আপনি আপনি আমার ছেলেকে যদি বাঁচিয়ে দেন আমি মনে করবো আমার স্বামী বেঁচে আছে। দিয়ে মা হাত রেখে বলে যে মহেন্দ্র তোমাকে এই রাজ্যে আবার ফিরতে হবে। ওই ছোট বাচ্চাটা সেই সময় মায়ের হাতের ওপর হাতটা দেয় ওই মোমেন্টে। আর সেই সময় রাজামৌলি কি করেছে, প্রভাসের যে মানে ফার্স্ট পার্টে যে ইন্ট্রো সিনে যে বিজিএমটা ছিল, ওইটাকে ওইখানে প্লেস করেছে। সালা মনে হচ্ছে কি যে মানে মাকে প্রমিস করলো ওই ছোটবেলাতেই যে আসবো ফিরে। মানে ওই এই ছোট ছোট, আমি এবারে না কি বলতো ছোট মোমেন্টস গুলো দেখছিলাম, ছোট মোমেন্টস গুলোতে মানে রাজামৌলি এই ছোট ছোট মোমেন্টস গুলোতে এত ফাটিয়ে ডিরেকশন, আউটস্ট্যান্ডিং লাগছিল। না, তাহলে অনেক কিছুই ছোট ছোট চেঞ্জেস কিন্তু, মানে কারণ ওই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করে দিলে ডেফিনেটলি মানে সিনটা ডাইমেনশনটাই ওভারঅলে বদলে যাচ্ছে। না না, ওটা ওটা প্রথমেও ছিল, প্রথমেও তাই ছিল ওটা এটা এটা না না, আমি বলছি যেহেতু সেটা বলছো না, চেঞ্জ করেছে সেটা বলছো না। আচ্ছা না না না, এটা আগে থেকেই ছিল, কিন্তু আমি বলছি যে এবারে আমি ছোট সিন গুলোর দিকে বেশি মাইনিউটলি তাকাচ্ছিলাম। দেখো যখন প্রথমবার হলে দেখেছিলাম তখন কি গ্র্যান্ডারটা ওই যে সেগুলোই তো বেশি প্রমোটেড ছিল না, যুদ্ধ কিরকম ভাবে হচ্ছে কি হচ্ছে, তখন এই যে ছোট ছোট ড্রামা মোমেন্ট গুলোতে হয়তো অনেক সময় হয় না যে একদম কনসিয়াসলি তুমি ফোকাস করে নোটিস করছো, সেইটা এবারে দেখলাম, আরো ভালো লাগলো আর কি বিগ স্ক্রিনে। তারপরে বলো, আচ্ছা একটা জিনিস নিয়ে আলোচনা পাবলিক অনেক দিন ধরে চেয়েছে, সেটা আমার জন্যই হয়নি কারণ সেই সময় আমি অফ ছিলাম, সেটা হচ্ছে দ্য বাস্টার্ডস অফ বলিউড। কারণ অডিয়েন্সের ধারণা যে আমরা ওটা নিয়ে আলোচনা করতে গেলে যুদ্ধ করবো, অরিত্রদাকে আমি একটা ঘুষি মারবো, অরিত্রদা আমাকে একটা ঘুষি মারবে, আমি রূপমদাকে মারবো, রূপমদা আমাকে মারবে, না আমি আর রূপমদা একসঙ্গে অরিত্রদাকে মারবো,
কারণ হচ্ছে যে আমার আউটকামটা ভালো লেগেছে, হয়তো তাদের ভালো লাগেনি সেরকম অ্যাভারেজ লেগেছে আর কি। তো সেই জায়গা থেকে আমরা মারপিট করবো। আর এরকম প্রচুর কমেন্ট পেয়েছি, তোমরা আলোচনা করো, ওটা একটা বাওয়াল হবে। তো দেখা যাক বাওয়াল হয় কিনা। বলো অরিত্রা, তোমার মনে আছে আদৌ শোটা? আমি তো এত পুরনো হয়ে গেল না, তখন একটু ভুলেও যেতে শুরু করি, সত্যি বলতে ডিটেলসে মনে না, থাকে আমার সব ক্ষেত্রে। আমার কি মনে হচ্ছে বলতো যে হ্যাঁ এন্টারটেনমেন্ট প্রথম দিকের এপিসোড গুলো, আমি যেটা দেখো রিভিউতে বলেছিলাম, আমি এখনো সেম কথাই বলবো, আমার প্রথম দিকের এপিসোড গুলো অ্যাকচুয়ালি বেশি এন্টারটেনিং লাগছিল। বাট যেখান থেকে ওরা মেন ওই ড্রামা ইমোশন যে পোর্শন গুলোতে ঢুকতে চেষ্টা করে, একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করে, ওখান থেকে আমার জিনিসটা একটু বোরিং লাগছিল। আর একটা টোনাল মানে ইনকনসিস্টেন্সি আমি ফিল করছিলাম, ঠিক আছে, হুম। যে একবার কমেডি হচ্ছে, পরের সিনটা আবার খুব সিরিয়াস জোনে যেতে চাইছে। তো সেই জিনিসগুলো আমার একটু ইনকনসিস্টেন্ট মনে হচ্ছিল। আরেকটা জিনিস আমার কি মনে হচ্ছে বলতো, এই যে মানে ধরো মানে আরির যেটা যেটা বলেই শোটাকে প্রমোট করা হয়েছে, বা অনেক লোকে লেখালেখিও করছিল যে বলিউডকে পুরো নাঙ্গা করে দিয়েছে, বলিউডের ডার্ক সিক্রেট বার করে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি তো কিন্তু নয়। মানে যেগুলো পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে সেই ইনফরমেশন গুলোকে এক্সাজারেটেড ওয়েতে তোমার সামনে প্রেজেন্ট করছে, যেটা বহুদিন ধরেই হয়ে আসছে। মানে সেই রঙ্গিলাতেও হয়ে গেছে, ওম শান্তি ওমেও হয়ে গেছে, লাক বাই চান্স অনেকটা রিয়েলিস্টিক ভাবে হয়েছে, বাট এটা হয়ে গেছে, দিস ইজ নাথিং নিউ। ঠিক আছে, তো ওই জিনিসটা নয়। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে স্যাটায়ার যে পোর্শনটা ছিল, তুমি যদি নোটিস করো যে মানে ধরো একটা ওই যে আর্ট ডিরেকশনের একটা মেয়েকে প্রডিউসার বলছে যে তুমি হচ্ছে মোটা, বডি শেমিং করছে, মেয়েটা রেগে যাচ্ছে, ওকে মুখের মধ্যে লাথি মেরে দিচ্ছে। ঠিক আছে, যে ইন্ডাস্ট্রিতে এটা হয়, বা একটা স্টান্টম্যান যখন পড়ে মরে যাচ্ছে তখন কেউ ওটা পাত্তা দিচ্ছে না, এটা ইন্ডাস্ট্রিতে এটা হয়, সেটাকে কমিক ওয়েতে ট্রিট করছে। এবার দেখো এটা ডিফারেন্স আছে। মনে করো আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে তুমি ধরো একটা জিনিসের এটা হয়, এটাকে মক করছো, ঠিক আছে, তুমি মক করছো যে এটা খারাপ একটা প্রথা, কিন্তু তুমি প্রেজেন্টেশনটা এমনই করলে যে লোকে মকিংটার উপর নয়, লোকে হাসছে হচ্ছে অ্যাকচুয়ালি ওটার উপরে। লোকে কিন্তু ওই যে মেয়েটাকে মোটা বলছে প্রডিউসার, ঠিক আছে, তখন দেখবে তুমি পিছনে একটা হাতির আওয়াজ দিয়েছে, ঠিক আছে, এটা এলিফ্যান্টের আওয়াজ দিয়েছে। তো অ্যাকচুয়ালি ও বডি শেমিংটার উপরই লোকে কিন্তু হাসছে, ঠিক আছে। বা যখন ফার্স্ট সিনটাতে ওই যে স্টান্টম্যানটা পড়ে মারা গেল, ঠিক আছে, তারপর লাক্স নিজের স্টান্টটা করলো, সেটাতে কিন্তু তুমি দেখবে ওটাকে ট্রিট করেছে কমেডি সিন হিসাবে, যে বলিউডে এটা খারাপ হচ্ছে, ঠিক আছে, কিন্তু লোকে কিন্তু হাসছে হচ্ছে ওটার ওই ফুলিশনেসটার উপরেই। এবার কথা হচ্ছে কি, তারপরের রেজলিউশনটা কি, পরের রেজলিউশনটা কি? মানে ধরে নাও, এটা দেবজ্যোতি আছে না, মুভি বা দেবজ্যোতি, ও খুব ভালো এক্সপ্লেন করেছে নিজের ভিডিওতে, যে তুমি বলছো যে এই দেখো আমরা এরকম খারাপ, ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য রেজলিউশন? মানে এটার পরেরটা কি? আর তুমি প্রেজেন্টেশনটা এমনই করছো যে আই এম নট লাফিং অন দ্য জোক, আই এম উইথ দ্য জোক, মানে আমি ওটার সাথেই হাসছি, যেটা তুমি দেখাচ্ছ সেটাকে মকিংটাকে আমি বুঝতে পারছি না, আমি র্যাদার ওটার ওপরই হাসছি। এটা আমার শোটার অ্যাপ্রোচের মধ্যে মনে হয়েছে, ঠিক আছে। আর অত্যাধিক বেশি ক্যামিওস, আননেসেসারি ক্যামিওস প্রচুর রয়েছে, সেই জিনিসপত্রগুলোকে প্রজেক্ট করা হয়েছে, যেটা হচ্ছে বেসিক্যালি এসআরকে যে পাওয়ারটা আছে সেটাকে আমি করে। আর তুমি একটা জিনিস নোটিস করবে, শাহরুখ খান মানে আরিয়ান খানকে ভালো ডিরেক্টর বলে যত লোকে প্রশংসা করেছে এই গোটা বলিউডে, ব্যাডস অফ বলিউড বেরোনোর সময় তারপরে পডকাস্টে এসে এসে, মানে সেটা কি সত্যি, মানে তোমার মনে হয় যে ওই এক্সট্রা অর্ডিনারি ডিরেক্টরটা কি সত্যি আরিয়ান খান? মানে সেটা কি শোটা কোথাও প্রমাণ দিয়েছে? মানে এর থেকে না অনেক দেখো ভালো আমার, ভালো ডিরেক্টর কিন্তু আছে আচ্ছা, বলিউডে। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট হুম, একটা জিনিস আমার বক্তব্য আছে বলার, সেটা হচ্ছে 12টা বাজে এবং আমরা শুট করছি 1 নভেম্বর রাতে। তো এখন এসআরকে এর বার্থডে, তো আমরা এভাবে লাইভে এসআরকে কে উইশ করে দিই। কোনোভাবে ভিডিওটা তার অবধি পৌঁছানো সম্ভব হবে না, কিন্তু আমরা এই ভিডিওতে জানিয়ে দিই হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে হ্যাপি দ্য বার্থডে, কিং। হ্যাপি বার্থডে শাহরুখ হ্যাপি খান। বার্থডে, হ্যাপি বার্থডে কিং। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কিং এর টিজার আসবে আজকেই, তো সেটার জন্য রিয়েলি লুকিং ফরওয়ার্ড। অরিত্রদা, 2রা নভেম্বরে আমরা পড়ে গেছি। তুমি শাহরুখের জন্মদিনে হ্যাঁ, শাহরুখের পুত্রকে গালাগালি করতে পারো না। তুমি এটা অন্যায়, না এটা না, তুমি ক্রাইম করছো আমি এটা। শাহরুখকে কোথায় গালাগালি করলাম? আমি শাহরুখকে শাহরুখের কোথায় গালাগালি পুত্রকেও করলাম? পারো আমি না। শাহরুখের পুত্র, কন্যা, এর স্ত্রী, দুজন দূর আলাদা। সম্পর্কের চাচা, কাউকে তুমি খারাপ কথা বলতে পারো না। না না না, এই দুটো আলাদা জিনিস। আমি শাহরুখকে তো কিছু বলছি না, আমি তো শাহরুখকে প্রথম কথা কিছু বলছি না, আমি বলছি হচ্ছে শোটাকে। আর আরিয়ান খানের যে সেন্সিবিলিটি আছে, আমি এটাও বলছি, একটা দেখবে একটা অ্যানাউন্সমেন্ট এসছে, নিউজ এসছে একটা, যে ও লক্ষ্যকে নিয়ে ওই সুপার কমান্ডো ধ্রুব ওই ক্যারেক্টারটাকে নিয়ে একটা সিনেমা বানাবে, সুপার হিরো ফিল্ম। এটা হলে অ্যাকচুয়ালি ভালো, বিকজ ওর কিন্তু ওই অ্যাস্থেটিক্সটা আছে, ঠিক আছে।
ও যদি ওটা করে ভালোই করবে, আর এটাও আমার মনে হয়। কিন্তু কি বলতো, আমার বক্তব্য একটাই, মানে এটা তো আমি শোয়ের যা ক্রিটিসিজম যেগুলো মনে হয়েছে বললাম, কিন্তু আমার কি মনে হয় বলতো, এই যে অত্যধিক বেশি যে প্রমোশনটা লোকে করছে না, এই যে আরিয়ান একটা এক্সট্রাঅর্ডিনারি ডিরেক্টর, হ্যান ত্যান, এগুলো তো দেখেছো, এই আরশাদ ওয়ারসিও রিসেন্টলি পডকাস্টে এসে বলছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালিতে ভালো ডিরেক্টর তারা কি এই প্রমোশনটা পায় বা এই অপরচুনিটিটা কি পায়? মানে খালি বাবার ক্লাউডটাকে ইউজ করে, ঠিক আছে, তুমি এই সিরিজটা থেকে যদি এই এত ক্যামিওস গুলোকে সরিয়ে দাও, এতগুলো ক্যামিওস কে যদি সরিয়ে দাও, তাহলে কি সিরিজটার ইম্প্যাক্টটা সেম থাকবে? আমার এই কোয়েশ্চেন গুলোর আনসার তুমি দাও। যে না আমি সেম সেটা শোটা দেখো, বানিয়েছি উইথ নর্মাল অ্যাক্টরস, তাহলে কি সেম ইম্প্যাক্টটা হতো? হতো না না কোনোদিনই। একটা ভ্যালিড কোয়েশ্চেন তো এটা বটেই। তবে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি জানি না আরশাদ ওয়ারসি বা অন্য যাদের বলিউড শিল্পীদের কথা বলছো, সেই সময়টা আমি একেবারে অফ ছিলাম, যে কারণে এক্স্যাক্টলি কি হয়েছে না হয়েছে আমি জানি না, যে কারা কতটা প্রশংসা করেছে বা কি এক্স্যাক্টলি বলে প্রশংসা করছে। কিন্তু আমার মনে হয় যে একটা বলিউডে না মেইন স্ট্রিম ডিরেক্টরের অভাব রয়েছে। কিন্তু আরিয়ান খান কিন্তু সেই একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচে খুব টিপিক্যাল একটা দেখাশোনা গল্প, এবার লাস্টে গিয়ে একটা এমন টুইস্ট দিয়ে দিয়েছে যেটা আমার মনে হয়েছে যে যেভাবে শোটা এগোয় সেটা, তাতে করে ওই টুইস্ট আমি একেবারেই এক্সপেক্ট করছিলাম না। এবং মানে আমার মনে হচ্ছে যে যে ট্রিটমেন্টটা দিয়েছে শুরুর থেকে শোটাকে, সেখানে লাস্টে হঠাৎ করে ওল্ড বয় হয়ে যাবে এইটা আমি ভাবিনি সত্যি বলতে, কিন্তু সেটা এসে যাওয়াতে তো আমার জন্য টুইস্টটাও সামহাউ ওয়ার্ক করে গেছে। তো আমার মনে হচ্ছে একটা মেইন স্ট্রিম ডিরেক্টর হিসেবে ভালো, মানে যেটার অভাবটা না অনেকদিন ধরে রয়েছে। এবং কোথাও একটা আরিয়ান খান আমার যেটা মনে হয়েছে যে ও মানে সবটাই আমি এই বেসিসে আলোচনা করছি যে ও নিজেই সবটা করেছে, এবং আমি সেটাই বিশ্বাস করতে চাই। তো সেই জায়গা থেকে ভাইয়ের যে ক্যারেক্টারটা ছিল, নায়িকার ভাইয়ের যে ক্যারেক্টারটা, এবং সেই ক্যারেক্টারটাকে দিয়ে যে ডার্ক হিউমারটা বের করেছে, এবং মানে সেখানে মানে কাজের মাসির সঙ্গে ভাইয়ের যে অ্যাঙ্গেলটা দেখিয়েছে, তো আমার মনে হচ্ছে যে ও এই পার্টিকুলার যে এজ ব্র্যাকেটটা, মানে এখন যারা 18-20 তাদের, ইনফ্যাক্ট আমি নিজেকেও এখানে কনসিডার করব, ওই ওই মানে খুবই মানে একটা বাজে হিউমার, কিন্তু ওটা আমি ব্যক্তিগত স্তরে এনজয় করেছি প্রচন্ড। তো সেইটা কিন্তু মানে ও খুব ভালো বোঝে আরিয়ান খান। তার মনে হয় যে সেই ধরনের ডিরেক্টরই প্রয়োজন এই মুহূর্তে, যারা আজকের মানে ইউথটাকে খুব ভালো মতো বোঝে। তো সেক্ষেত্রে সেই ইউথটাও যখন কথা কথা 30-এ গিয়ে পৌঁছাবে, তখন আরিয়ান খানও আরো স্কিলফুল হচ্ছে, ডেভেলপ হতে থাকছে অ্যাজ মেইন স্ট্রিম ডিরেক্টর, এবং সেই জায়গা থেকে ব্যাপারটা আর কি স্যুট করে যাবে, যেটা ধরো প্রদীপ করতে পারছে যে ওর অডিয়েন্সটাকে চেনে। সেম ভাবে আরিয়ান খানও কিন্তু আর বলছে যে না এই এজ ব্র্যাকেটটা কি হিউমার পছন্দ করে, সেটার ব্যাপারে কিন্তু ওর ক্রাফট রয়েছে। তো এবার দেখা যাক যে সেটা মানে ভবিষ্যতে হয় কি হয় না। তবে অনেক সুবিধা তো পেয়েছে, এটা অরিত্রদার সঙ্গে এই জায়গায় কোনো ডিনায়াল নেই, প্রচুর সুবিধা পেয়েছে। এবং সেই জায়গা থেকে কিছু জিনিস তো আননেসারি, মানে অ্যাকচুয়ালি সালমান খানের ক্যামিওটার কোনো প্রয়োজন নেই, পরিষ্কার মানে যে আমার কাছে অপরচুনিটি আছে তো আমি চলো একেও নিয়ে চলে আসি, দরকার ছিল না। তো সেই জিনিসপত্রগুলো তো ডেফিনেটলি রয়েছে। এখন আমি এটাই বলবো যে ঠিক আছে চলো, মানে অ্যাটলিস্ট আমি দেখেছি, আমার টাইমটা সঠিক জায়গায় গেছে, আমার জিনিসটা এন্টারটেনিং মনে হয়েছে। আমি লাস্ট এরকম বলিউডের কাছ থেকে মানে আমার খুব ওল্ড স্কুল বলিউডের চার্ম থাকতো না, সেটা আমি দা বাস্টার্ড অফ দ্য বলিউডে পেয়েছি। যেটার সঙ্গে তুমি খুব সিরিয়াস কোনো কাজের বা খুব মেইন স্ট্রিম মানে একটা হয় না যে খুব ক্রিটিক্যাল অ্যাক্লেম দেবে তা নয়, কিন্তু দেখলে মজা লাগলো, সেই ব্যাপারটা আবার ফিরে পেয়েছি আর কি। রূপম দা বলো। উম, আমি কি না, বলি? আমি এক সেকেন্ড রূপম, এক সেকেন্ড তোমাকে কাটছি। আমার কথা হচ্ছে, একটু আগে আমরা আদিত্য ধার কথা বলছিলাম। এই আদিত্য ধার তোমার কি মনে হয় মেইন স্ট্রিম ভালো ডিরেক্টর নয়? এটা তুমি আমাকে কোয়েশ্চেনটা আনসার দাও। আদিত্য ধার কি ভালো ডিরেক্টর না খারাপ ডিরেক্টর? না না না, ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি ভালো। এবার আমাকে একটা কথা বলো, আদিত্য ধারের কতবার ছবি বন্ধ করে দিয়েছে জানো? কতবার ছবি হ্যাঁ, বন্ধ হয়েছে জানো? ওর উড়ি না বানানোর দেখো আগে। আমার হুম, না না, আমি এক সেকেন্ড একটা জিনিস বলে নিই। ওর হ্যাঁ হ্যাঁ ছবি, বলো বলো। প্রথম কথা হচ্ছে আদিত্য ধারের বিভিন্ন স্ক্রিপ্ট চুরি করে সেগুলোর উপর হুম ছবি হয়েছে, জানো তো? এবং সেই ছবিগুলো সব হুম সুপার হিট হয়ে গেছে। হুম আদিত্য ধার কিন্তু প্রিয়া দর্শনের সেই আক্রোশ বলে একটা ছবি হয়েছিল, মনে আছে? অক্ষয় খান্না আর অজয় দেবগন ছিল, ওইটা রাইটার হুম হচ্ছে হুম আমাদের এই আদিত্য ধার। তো বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তার আগে বিশাল ভারদ্বাজের সাথেও কাজ করেছে। প্রত্যেকবারও হুম ছবি অ্যানাউন্স হয়েছে, ধর্মার সাথে হয়েছে, এর সাথে হয়েছে, তো ছবি বন্ধ হয়ে গেছে। আদিত্য ধার কিন্তু উড়ি বানিয়েছে, তারপরে এত হুম। বছর গ্যাপ দিয়ে ধুরন্ধর বানাচ্ছে, মাঝে অশ্বত্থামা অ্যানাউন্স করেও বন্ধ হয়ে গেল বাজেটের প্রবলেমের জন্য। আমাকে একটা কথা বলো, আদিত্য ধারকে কটা লোক প্রমোট করেছে এই সেম ভাবে? আদিত্য ধার, না না আমি এই বলছি যে কোথা থেকে খারাপ ডিরেক্টর তুমি আমাকে বলো। আর মেন না না এই স্ট্রিম প্রবলেমটা তো 100%। 100% রয়েছে। এটা একদম সত্যি কথা। আহ, দেখো আর যেটা আমার মনে হয় যে একটা কথা রয়েছে, আমার মা খুব বলে,
সেটা হচ্ছে যে পিতা বা মাতা মানে বাবা মা তাদের পুণ্য বা তাদের পাপ সেটার একটা ইম্প্যাক্ট সন্তানের উপরে থাকে, তো সেইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। আমি এটা এসআরকের জন্য হচ্ছে, এটা জানা গল্প, ঠিক আছে। আমি একটা এবং কথা আমার বলি। মনে হয় যে দুটো, আমি আর রূপম আমি এক সেকেন্ড একটা কথা বলে নি, এটা একটা দুটো না আলাদা ডিবেট আমার মনে হয়, মানে যে আমি ব্যাচলর, আমি আমি না একটা দাঁড়াও, আলাদা কথা বলি এক সেকেন্ড না, এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। বাস্টার্স অফ বলিউড সেটা মানে সেটা শো হিসেবে কতটা ভালো বা ডিরেক্টর হিসেবে আরিয়ান খান কতটা ভালো সেটা একটা ডিবেট। আর আরেকটা ডিবেট হচ্ছে যে আরিয়ান খান কে কতটা পুশ করা হচ্ছে, ঠিক আছে। এবার এই পুশটা যে না হবে এটা আমার কাছে করে আনএক্সপেক্টেড ছিল না আসলে, না এটা জানা ব্যাপারটা গল্প, এটা হচ্ছে তো এই যে হবেই, শাহরুখের ছেলে শোটা আফটার অল। শোটা এই যে এত ভাইরাল হয়েছে, এটা কি অর্গানিক্যালি ভাইরাল হয়েছে নাকি এটা শাহরুখ খানের পিআর পুশ? কোয়েশ্চেনটা এখানে, এই যে তুমি যে পুশটা বলছো, শোটাকেই তো পুশ করে দিচ্ছে, শোটাকে এক্সট্রিম লেভেলে মার্কেটিং করে এমন পৌঁছে দিচ্ছে লোকের কাছে। শাহরুখ খানের যেহেতু একটা হিউজ ফ্যান বেস আছে, তো তারা অবশ্যই দেখবে এটা, তো এটা তো পুশ, এটা তো নাথিং অর্গানিক, এটা তো খফের মতো তুমি একটা শো নয়, এটা তো দিল্লি না না ক্রাইমের না মতো না একটা না শো নয় যে একটা না না ইন্টারন্যাশনাল শো আমি আমি দেখছি যেটা অটোমেটিক্যালি ওয়ার্ড অফ মাউথে গ্রো করছে, এটা তো সেটা নয় এই কাজটা। আচ্ছা আমি এবার একটু সেটা কিছু একটা বলি। হুম আচ্ছা আমি এবার একটু কিছু বলি। হুম আমার বলো বলো। যেটা একটা বক্তব্য প্রথমেই, 20 মিনিট ধরে অরিত্রা সাগরনীল কথা বলেছে, আমি 20 মিনিট ধরে চুপ। আমাকে এবার কথা বলার সুযোগ দেওয়া হোক। আমার যেটা প্রথমেই বলার সেটা হচ্ছে, আমি একটা দিকে আহ সাগরনীলের সাথে একমত, একটা দিকে অরিত্রার সাথে একমত। সাগরনীল যে কথাটা লাস্টে বলছে যে আরিয়ান খান কত ভালো ডিরেক্টর কি ডিরেক্টর না, এটা একটা আলাদা টপিক, এটা আমারও মনে হয়। এবং আদিত্য ধর কেমন ডিরেক্টর একটা আলাদা টপিক। আমি এই কথাটা কেন বলছি, তার কারণ আজকে যখন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের ডেবিউ ছবিটা আসছে, ওই ছবিটার যা অ্যাডভান্স বুকিং হয়েছিল, ছবিটার যা ডে ওয়ান কালেকশন ছিল, রেকর্ড ব্রেকিং নাম্বার ছিল। ছবিটা বক্স অফিসে ব্যাপক ওপেনিং নেয়, বাট ছবিটা বক্স অফিসে হিট হয় না। তারপরে অভিষেক বচ্চনের যখন ছবি এসছে ব্যাপক ওপেনিং পেয়েছে, ডেটা তো তাই বলছে, দারুণ দারুণ ওপেনিং পেয়েছে। আরে অমিতাভ বচ্চনের ছেলে এই হাইট এরকম দেখতে, এবং তার ডেবিউ করার সময় এমন কিছু বাকি ছিল না যা মানে করা হয়নি, কিন্তু অভিষেক বচ্চন সেই দামটা পায়নি, যেটা পাওয়া উচিত ছিল সেই দামটা পায়নি। এবং অভিষেক বচ্চন আমার মনে হয় ভীষণ ডিজার্ভিং। বাট এখনো অভিষেক বচ্চনকে এই কথাটা শুনতে হয় যে তার মা বাবা এবং ওয়াইফ যে জায়গায়, অভিষেক বচ্চন সেই জায়গায় যায়নি। এবার বিষয়টা হচ্ছে অমিতাভ বচ্চনের ছেলেও, ঠিক আছে, তারপরেও অভিষেক বচ্চন কিন্তু যখন এই বছর ফিল্ম ফেয়ারে ফাইনালি একটা ফিল্ম ফেয়ার পেলো, আমরা ভাবলাম চলো বস কিছু তো পেলো। এটা মানে আমি দেখছিলাম আমার বাবা বলছে, আমি আমার বাবাকে বোঝাতে পারবো না, এটা সম্ভব না। আমার বাবা টিভি দেখতে দেখতে বলে উঠলো, চলো অমিতাভের ছেলে কিছু তো করলো। অমিতাভের ছেলে বলছে, আমার এটা খুব হাসির লাগছে, কিন্তু আমি বাবাকে আমি ক্রিটিসাইজ করতে পারবো না, আমি বলতে পারবো না, এটা তার পার্সপেক্টিভ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, চেয়েও কি অভিষেক বচ্চনকে অমিতাভ বচ্চন স্টার বানাতে পেরেছে? যদি আরিয়ান খানের মধ্যে পোটেনশিয়াল না থাকে, সুহানা খানের মধ্যে পোটেনশিয়াল না থাকে, শাহরুখ খান এই পুশটা শাহরুখ খানের ফ্যান্স থেকে শুরু করে সবাই করবে, কিন্তু এটা খুব ক্ষণস্থায়ী হবে, আমার এটাই মনে হয়। এটা পরের কাজেও ব্যাপক পুশ, আরিয়ানের কাজ, কিন্তু এটা না 2 বছর পর 3 বছর পর থাকবে না অরিত্র। কারণ আজকে আদি চোপড়ার মধ্যে কোয়ালিটি ছিল, তাই সেই জায়গাটা পৌঁছাতে পেরেছে। উদয় চোপড়াকে কম জায়গা দেওয়া হয়েছে, কিন্তু উদয় চোপড়া কি সেই লেগেসিটা অ্যাক্টিং এ বানাতে পেরেছে? না, ডিরেকশনে বানাতে পেরেছে। রণবীর কাপুরের মধ্যে কোয়ালিটিটা ছিল, এই কারণে কাপুরদের মধ্যে রণবীর কাপুর স্ট্যান্ড আউট করতে পেরেছে। কারিনা কাপুরের মধ্যে কোয়ালিটি ছিল, তাই সে স্ট্যান্ড আউট করতে পেরেছে। ইনিশিয়ালি পুশ প্রত্যেকে পেয়েছে, আলিয়া ভাট পায়নি। বাট আলিয়া প্রত্যেকটা স্তরে পুশ করে 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 গেছে। জাহ্নবীকে তার বাবা পুশ করছে না, সারাকে পুশ করছে না, কিন্তু কাকে নিয়ে কথা হচ্ছে? আলিয়াকে নিয়ে কথা হচ্ছে। কাকে নিয়ে কথা হচ্ছে? রণবীরকে নিয়ে কথা হচ্ছে। তো আমার মনে হয় এই যে ডিবেটটা, যেটা অরিত্র বলছে যে একটার পর একটা সুযোগের পর সুযোগ আরিয়ান পাবে, এটা একদমই ঠিক কথা। কিন্তু কয়েকদিন আগে কোয়েল মল্লিকের একটা ইন্টারাকশন আমি দেখছিলাম, এত সুন্দর একটা কথা বলেছে যে আমার যে ইনিশিয়াল ডেজ এর স্ট্রাগলটা, সেটা বাদ বাকি যে কোনো আউটসাইডারের থেকে অনেক অনেক কম, এবং আমি অনেক মানে প্রিভিলেজ। কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা পদক্ষেপে আজও কোয়েল মল্লিককে প্রুফ করতে গেলে আর আমার ব্যাকে কি ছিল, আজকে এখন এত বছর আমি কাজ করে এসেছি নাটের গুরু থেকে, আজকে কিন্তু ওটা ম্যাটার করে না। আজকে কিন্তু আমাকে নিজেকে প্রুফ করে যেতে হবে, আগামী দিনেও করে যেতে হবে, এর পরেও করে যেতে হবে। তো লড়াইটা খুব ছোট সময়ের জন্য নয়। আরিয়ান পুশ পেয়েছে, তার বাবার নাম আছে, শাহরুখ খানের ছেলেও ভাই পুশ তো পাবেই।
কিন্তু বিষয়টা হচ্ছে এটা কাল হবে পরশু হবে, কিন্তু এটাই যে লম্বা ওয়ে ধরে হবে এমনটা নয়। আদিত্য ধর সে খুব ভালো ডিরেক্টর, এরকম আরো অনেক ডিরেক্টর আছে, তুমি নিজে জানো আমাদের বাংলাতেও আছে, সব জায়গাতে আছে। তারা প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছে। আজকে সি প্রেম কুমারের মতো একটা ডিরেক্টর, যার মিয়াডাগা সে বানায়, সেই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করে না। এরপরে আর কি হবে? অনুরাগ কাশ্যপের মতো ডিরেক্টর যারা এতদিন, মানে যখন বিশাল ভারদ্বাজ সে বলছে সে লাল্লান টপে যে অনুরাগ আমার সেটে এসে বসে অন্যদের কিস্তি করতো, এই জন্য আমি ওকে ছবি পাইয়ে দিয়েছিলাম। যে লোকটা সত্য লিখে ফেলেছে, সুর লিখে ফেলেছে, কন লিখে ফেলেছে, সেই লোকটা সিনেমা পাচ্ছিল না। তো এটা তো এরকম ধরনের জিনিসপত্র তো হয়ে রয়েছে। তার জন্য আমরা আরিয়ানকে ব্লেম করতে পারি না যে আরিয়ানের দোষ। আমি যদি সিরিজটার কথা বলি, যেটা অরিত্রর সাথে আমি এগ্রি করি, কি সিরিজটার প্রথম দিকটা অনেক বেশি এন্টারটেইনিং, আমারও তাই মনে হচ্ছিল। শেষ দিকে আমারও মনে হচ্ছিল ছবিটা যে জোনটা ঢুকতে চাইছে, এটা আমি আমার রিভিউ বলছি, আমার ওপিনিয়ন বলছি, সেই জায়গাটায় আমার মনে হয় যে শোটা একটু নিজের যে তালটা ওটা হারিয়ে ফেলছে। ছবিটা যে ড্রামা গুলো আমাদের কনভিন্স করার চেষ্টা করছে, সেটা শোটা একদমই যাচ্ছে না, প্রেমটা এস্টাবলিশ হচ্ছে না। কিন্তু ওই মজাটা আমি পেয়েছি শোটা দেখার সময় আর কি। ইমরান হাশমির পোর্শনটা ভালো লেগেছে। তারপর হচ্ছে আমার আমির খানের ওই জায়গাটাও কিন্তু ভালো লেগেছে, যে সবসময় স্টাররা যে কথা বলে প্রয়োজনীয় নয়, ওরা সিরিয়াস ডিসকাশন করছে, ওরা ইডলি না সাম্বার, ওটাও আমার বেশ মজাই লেগেছিল আর কি। সালমানের কেমিটা ভালো লাগেনি। আর এরকম কিছু নুয়ান্সেস, কিছু মজা টজা, কিছু জোক ফোক আছে যেগুলো ভালো লেগেছে। আমার খুশি হতো দেখে যদি একটা আকশায় এবং আজয়ের কেমিও থাকতো। বাট ঠিক আছে, মানে আমি লাইটলি নিয়েছি শোটাকে, মজা পেয়েছি, ঠিক আছে, আমি বেশি ভাবিনি এটা নিয়ে। না রূপম, দেখো তুমি যেটা বললে যে অপরচুনিটিটা পেয়েছে কিন্তু সেটা পরে দর্শক যদি খারাপ হয় রিজেক্ট করে দেবে, তুমি যেটা বলছো ঠিক। কিন্তু আমার কথা হচ্ছে যে এই শোটাকে বিচারটা কি খালি শো এর নিরিখে করা হচ্ছে না শাহরুখের ছেলে বলে করা হচ্ছে? এইটা তুমি ভালো করে ভেবে দেখো। এখানে না যত তুমি আমার তুমি বক্তব্য আমার হচ্ছে কি, যদি শোটাকে শো এর জায়গায় বিচার করতো, তুমি যেটা বলছো না যে অভিষেক বচ্চনকে অমিতাভ বচ্চন পুশ করেনি, ওই যে যুগটা ছিল তখন পিআরটা এত বেশি স্ট্রং হয়নি। আর এটা একটা অনলাইনের কন্টেন্ট, ঠিক আছে? অনলাইনের কন্টেন্ট এই ফোমোটা যদি তুমি ক্রিয়েট করে দিতে পারো, তো ফ্রিতে দেখছে লোকে বসে বসে। সিরিজটা তো আমি রিলসে ভাইরাল, বুঝলে না তো? না আমি 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 তোমার দিকটা কিন্তু তুমি বলো, এটা তুমি এটা এটা তুমি আমি আমরা কেউই এটা কি করে এটা অ্যাড্রেস করব, না যে না এটা 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 হচ্ছে কি হচ্ছে না, না এটা না, এটা এটা তুমি আমাকে হচ্ছে, বলো। ড্যাম শিওর হচ্ছে, এটা ড্যাম শিওর হচ্ছে। নাহলে আমি কেন বলছি এটা হচ্ছে, নাহলে প্রত্যেকটা সেলিব্রিটি গিয়ে একটা পডকাস্টে বসে বলে না যে এর এর মতো ভালো ডিরেক্টর আমি দেখিনি গোটা বলিউডে। এটা কোনো সেন্সিবল অ্যাক্টর বলতে পারে না। তার মানে আশিস দোয়ার্থী বেসিক্যালি বলতে কি চাইছে যে আমি রাজকুমার হিরানির সাথে কাজ করেছি তার থেকেও বড় ডিরেক্টর? এটা তো ভুল কথা। এগুলো তো বলছে হচ্ছে যে বাপ বিশাল বড় সুপারস্টার, কিং এ নিয়েছে, বলেছে বাল গিয়ে বলবি, তো বলছে তাই জন্য যে হ্যাঁ হ্যাঁ গিয়ে পডকাস্টে বললাম, এইটুকু, দে সিম্পল। এবার প্রবলেমটা কি, এটা যখন তুমি একটা, এটা হচ্ছে হিটলারের যে মিনিস্টার ছিল না, গোয়েবেলস, ও একটা কথা বলতো যে 100 বার একটা মিথ্যেকে যদি করতে থাকো সেটাই সত্যি হয়ে যায়। তো তুমি যখন বারবার বারবার বিভিন্ন অ্যাক্টরের মাধ্যমে, বিভিন্ন ডিরেক্টরের মাধ্যমে এটা হ্যামার করতে থাকো লোককে যে আরিয়ান খান ইজ এ এক্সট্রাঅর্ডিনারি ডিরেক্টর, দর্শক এত বোঝে না ডিরেক্টোরিয়াল ইনিটিগ্রিটি। এই সিরিজটা আদৌ ডিরেক্ট করেছে কিনা এটারই কোনো গ্যারেন্টি নেই। আমি আমি শাহরুখকে প্রচন্ড ভালোবাসি, ঠিক আছে? আমি আমি কিন্তু এটা ফ্যাক্ট বলছি, ঠিক আছে? এটা আমি ফ্যাক্ট বলছি। এই শোটা আদৌ ডিরেক্ট করেছে কিনা ওই বিটিএস এর একটা ভিডিও দেখে কেউ জানতেও পারবে না পিছনে কি হয়েছে। বলিউড ইজ এ ভেরি ডার্টি প্লেস। এবার ওখানে কি হয়েছে কেউ জানে না, কিন্তু এই 50 বার করে একটা কথা বলে গেলে যে আরিয়ান ইজ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর, এটা শাহরুখ কি করছে? শাহরুখ এগুলো করতে পারে। আর শাহরুখ চিরকালই অ্যাগ্রেসিভ মার্কেটিং এর ব্যাপারে। এখন এই একটা তুমি দেখছো একটা গোটা ছবি এত হিউজ একটা অনসম নিয়ে বানাচ্ছে মেয়েকে লঞ্চ করবে বলে। এটা অমিতাভ বচ্চন জীবনে করেছিল? করেছিল কি? কেউ করেনি, কেউ এর আগে ভাবেও নি। শাহরুখ ওই লেভেলের অ্যাগ্রেসিভ এবং ওর বিশাল হোল্ড আছে। নিউজ লন্ড্রি বলে একটা ওয়েবসাইট আছে, ওরা কোনো ওর যে জার্নালিস্ট যে আছে, যে ওটা চালিয়েছে, ওর নামটা আমার এখন মনে হচ্ছে না। নিউজ লন্ড্রি দেখবে খুব অথেন্টিক নিউজ রিপোর্ট করে। ওদের ফরম্যাটটা হচ্ছে কি, ওদের কোনো অ্যাডভার্টাইজার নেই, বুঝলে তো? তোমাকে যদি নিউজ পড়তে হয় তোমাকে পে করতে হবে। ওদের বক্তব্য হচ্ছে তুমি যদি পে করো আর আমরা তোমাকে একদম আনবায়াস নিউজ দেবো, ঠিক আছে? তো নিউজ লন্ড্রিতে তুমি কোনো বায়াস পাবে না নিউজে, বুঝতে পারলে তো? যে রাইট উইং লেফট উইং কিছু পাবে না। সেম ভাবে রিভিউজ এর ক্ষেত্রেও কোনো বায়াস পাবে না, কারণ অডিয়েন্সই টাকা দিচ্ছে, অডিয়েন্সই পড়ছে, বুঝতে পারলে তো? ওদের ওইটাই হচ্ছে ওদের ফরম্যাট। নিউজ লন্ড্রির যে জার্নালিস্টটা আছে ওর ওর ব্যাপারে পড়ে দেখো, খুব মানে শিক্ষিত, খুব
ও একটা রিসেন্টলি পডকাস্ট করছিল, ওখানে দেখো ব্যাডস অফ বলিউড নিয়ে কি বলেছে। ও বেসিক্যালি বলছে যে শাহরুখ খান নিজের হোল্ডটা কতটা একটা ইন্ডাস্ট্রির ওপর সেটা ইম্পোজ করবার চেষ্টা করছে, ঠিক আছে, যে ভাই আমার এতটা ক্লাউডে যেমন আমার ছেলে মেয়েকে না পাবো, তুই দেখ খালি, এটা কেউ লঞ্চ করতে পারবে না। আমির খানেরও সেই হোল্ডটা নেই, তাই জন্য ছেলেকে নামিয়ে পারছে না। বুঝতে পারলে তো? আমার প্রবলেম কিছু না, এটা করতেই পারে। প্রবলেমটা কোথায় হয়, যে এই শোটা যেটা একটা অ্যাভারেজ শো, এবার সেটাকে তুমি যখন ডিসকাস করছো, জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি যখন এটাকে ডিসকাস করছো, এই যে তুমি বলে যে এই যে আমি যে যুক্তিটা দিচ্ছি যে লাফিং অ্যাট দ্য জোক বা উইথ দ্য জোক, দর্শক কিন্তু বুঝবে না। এবার ও এসে কি করছে কি, আরে শাহরুখের ছেলে, তাকে বললো গালাগালি করবো। দিস ইজ এ রং অ্যাপ্রোচ না। মানে তাহলে তুমি এই যে হিউম্যানস ইন দ্য লুপের যে এক্সাম্পল দিলাম, তাহলে তো হিউম্যানস ইন দ্য লুপের মতো ছবিকে তুমি নেটফ্লিক্সের অ্যালগোরিদমে উপরে যেতেই দেবে না। এই আমি যে বলছি বা কেউ আরো একটা ধরো সিনেফাইল কোথাও কোনো কর্নারে একটা ইনস্টাগ্রামে ভিডিও বানাবে, সেটা পৌঁছাতেই দেবে না। ব্যাডস অফ বলিউড ওই অ্যালগোরিদমটাতে উপরে বসে আছে। তো হাউ দিস ফিল্মস উইল সার্ভাইভ? শাহরুখ খান তো নিজের হোল্ড দেখিয়ে দিয়ে বেরিয়ে গেল, ওই ওটিটি তো ব্যাডস অফ বলিউডকে উপরে 10-1 ওইসব দেখিয়ে গেল। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট সিনেমাগুলো কোথায় সার্ভাইভ করবে? এই আদিত্য ধারের মতো ডিরেক্টররা কিভাবে সার্ভাইভ করবে? তাদের তো ছবি বানাতে 6 বছর লেগে যাচ্ছে। আরিয়ান খান তো পরের দিনই বানিয়ে ফেলবে। তো এবার যখন তুমি কি করছো, যে হোলটা অপরচুনিটিটাকে কাজের সাথে কম্বাইন করে দিচ্ছ, তুমি ওই যে হাইপটা ক্রিয়েট করেছে সেটাকে কাজের কোয়ালিটির সাথে তুমি ইকুইভ্যালেন্ট করে দিচ্ছ। কাজের কোয়ালিটি অন্য আর ওই হাইপটা যে অন্য, সেটাকে লোকে মানুষ সেগ্রিগেটই করতে পারে না। ও হাইপটাকেই ভাবছে কোয়ালিটি, যে হাইপ ভাই হয়েছে মানে কোয়ালিটিও ভালো। তুমি দেখো না এই জিনিস বাংলাতে অ্যাপ্লাই হতে দেখো না, যে ফোমো ক্রিয়েট করে দাও, ফোমো ক্রিয়েট করে দাও, যে এটা নিয়ে একটা ফোমো আছে, ফোমো ক্রিয়েট করে দাও, লোকে অটোমেটিক দেখবে। এই ফোমোটা ক্রিয়েট করে দিচ্ছে শাহরুখ খানের কাছে, এটা কোনো ব্যাপার? প্রচুর টাকা, কি যায় আসে? আমি সেটা বলছি না, সে শাহরুখ করতেই পারে, ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, দর্শকের না এই সিনেমা দেখার বা কিছু একটা কন্টেন্টকে বিচার করবার যে একটা সেন্সের, সেটা হারিয়ে গেছে। এবং এই ধরনের অ্যাক্টিভিটিতে আরো কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই যে মানব কলের কথা প্রথমে ভিডিওর প্রথমে হচ্ছিল, ওই মানব কল জীবনে চান্স পাবে না, তাকে নিয়ে তো কথাই হবে না, তো কথা তো তুমি বলতেই দেবে না, তুমি তার আগে একটা অ্যালগোরিদমকে চাপিয়ে দেবে। এগুলো যতক্ষণ মানুষ বুঝবে না, আর যতক্ষণ লোকে যারা সেন্সিবল লোক, যারা সিনেমা বোঝে, তারা তাদেরকে বলবে না, ততক্ষণ নাথিং উইল চেঞ্জ। আমার প্রবলেম আরিয়ান খানকে দিয়ে নয়, আরিয়ান খান বানাক 100টা সিনেমা বানাক, রোজ বানাক একটা করে, বানাতেই পারে, বাবার টাকা আছে, এআই দিয়েও বানাতে পারে, করতেই পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হচ্ছে ওই ওর চক্করে, ওর ওই ফোমোটার চক্করে, ধরে নাও আজকে আরিয়ান খানের একটা সিনেমা বেরোলো, ঠিক আছে, কালকে বেরোবে নিশ্চয়ই রেড চিলিতে লাখ সেকেন্ড যেটা করছে, বেরোবে। এবার ধরো সেই দিনকে একটা কোনো ফিল্ম মেকার কোথাও থেকে বহুদিন স্ট্রাগল করে এসে একটা ছবি সেম দিনকে রিলিজ করছে। আবার আরিয়ান খানের এই যে অ্যালগোরিদমিক পুশ, শাহরুখের যে ক্লাউড, এটার জন্য হবেটা কি? আর এই যে দর্শক বুঝে গেছে ও বেস্ট ডিরেক্টর, লোকে চলে গেল ওর হলে, এরটা দেখলো না। এটা তো আনফেয়ার গেম না, এটা তো সিনেমা, এটা মেরিটে কি করে বিচার হচ্ছে? এটা তো মেরিটে বিচার না, হচ্ছে না। অরিত্রদা যেটা এবার এতক্ষণ ধরে বলছেন সেটা আর খুবই বড় একটা যতক্ষণে জিনিস। না এক সেকেন্ড, আর যতক্ষণে এই এটা মেরিটটা ভাঙবে না, যতক্ষণে এটা ভাঙবে, ধরো 3 বছর পর, তুমি যে বলছো 3 বছর পর ভাঙবে, ওই 3 বছরে কতগুলো কেরিয়ার ডিস্ট্রয় হতে হতে যাবে বলো তো? আজকে অনন্যা পান্ডে বা সারা আলি খান যে অভিনয় পারে না, তাও যে অপরচুনিটির পর অপরচুনিটি পেয়ে যাচ্ছে, প্যারালালি কতগুলো মানে যারা স্ট্রাগল করছে তারা পাচ্ছে না, বলো তো? প্রবলেমটা আমি এখানে। আমি নামটা আমার ভুলে গেলাম আমার না আমার সম্ভবত। এখানে না না, না অরিত্রদা আমি এই আমি একটা হ্যাঁ বলো। অরিত্র যে পয়েন্টটা বলছে, সেই পয়েন্টটা মানে সেটা নিয়ে আমরা প্রত্যেকবার আলোচনা করেছি, কিন্তু মানে এটা এবার হচ্ছে বা এটাই একমাত্র ইস্যু, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ এটার পার্ট কিন্তু আমরাও। আমি কেন বলছি কথাটা, তার কারণ হচ্ছে কালকে তুমি খুব অনেস্টলি বলো অরিত্র, আমি নিজেরা স্বীকার করে নিচ্ছি, কালকেই যদি একটা ছবি আসে, একটা হচ্ছে মানে তুমি এটা তোরা দুজনই বলবে, ঠিক আছে, আমি একদম বুকে ধক রেখে বলছি, আমি এটা বলতে পারবো, কালকে আরিয়ান খানের একটা ছবি এলো এবং একইভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি এলো, দুটো ছবি আসলো একই দিনে, তুমি কিন্তু আগে আরিয়ান খানেরটা রিভিউ করবে, আমিও আগে আরিয়ান খানেরটা রিভিউ করবো, সাগর নীলও করবে। তার কারণ এখানেই প্রমাণিত হচ্ছে আমরাও কিন্তু ভিউজের পিছনে ছুটবো, আমরাও এটাই কোথাও কি ভাববো, আমরাও ইন্ডিপেন্ডেন্টটা দেখবো, কিন্তু ওটা বিকেল 5টার সময় দেখবো, আর না হলে কালকে গিয়ে দেখবো। তার কারণ আমাদের কাছেও ভিউজটা ম্যাটার করবে, আমাদের কাছে অ্যাটেনশনটা ম্যাটার করবে। এবার তুমি বলো যে না আমি এটা ভেঙে বেরোবো, এটা সম্ভব নয় অরিত্র। তার কারণ হচ্ছে আমরা এটার পার্ট হয়ে গেছি। তার কারণ কালকে এই যে তুমি তো নিজে তো স্ক্রিপ্ট লিখেছো, সাগর নীল হয়তো কখনো লিখবে, আমিও হয়তো যদি কখনো সম্ভব হয় লিখবো। তুমি বলো একটা ছবি, তোমার কাছে দুটো ছবি এসেছে,
একটা বড় হাউসের ছবি, একটা বড় হিরোকে নিয়ে ছবি, একটা অপরচুনিটি এসছে, একই ব্যাপারে ছবি এসছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানানো, তুমি নিজেও কিন্তু সেই বড় সুযোগটাই খুঁজবে, ওই বড় জায়গাটায় যাওয়ার চেষ্টা করবে, আমিও একইভাবে তাই করব, সাগু অনিলও তাই করবে। এবার তুমি যদি বলো যে, বা আমি যদি বলি যে না আমি ওই রাস্তাটা নেবো, ওই পাসটা নেবো, আমি মেনে নেবো, তো আমরা কেউই কিন্তু ওই জায়গাটায় ঠিক থাকতে চাইছি না। তুমি যে কথাটা বলছো, যে পয়েন্টটা অ্যাড্রেস করছো, সেটার সাথে আমি আগ্রি করি, আমি শুরুতেই বললাম। কিন্তু এটার জন্য মানে আমি এটার জন্য আরিয়ানকে ক্রিটিসাইজ করতে চাই না, যে এটা বলে যে ও হয়তো এই কাজটা করেনি, বা ও এটা বাজেভাবে বানিয়েছে, বা ওর জন্য অন্য কেউ সুযোগ পাচ্ছে না। তার কারণ কি, এই সুযোগ যে পাচ্ছে না, যেটা তুমি অ্যাড্রেস করছো, এটা আমরা প্রত্যেকের বেলা অ্যাড্রেস করতে করতে এসেছি। এটা হয়তো আমরা আলিয়া ভাটের বেলাও অ্যাড্রেস করেছি, এই আমরা কয়েকদিন আগে ফিল্ম ফেয়ারে বললাম না যে আলিয়া ভাটের থেকে কিন্তু একইভাবে ইয়ামি গৌতম অপশনটা ছিল। তো এরকম প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু আমরা নিজেরাও অ্যাড্রেস করতে করতে এসেছি। তো এটা একবার বা এটা প্রথমবার হচ্ছে এমনটা নয়। আর শাহরুখ যদি এটা করে থাকে, শাহরুখের ক্ষমতা আছে, করছে, এতে মানে আমার আলাদা করে একটা ছোট্ট কিছু বলার থাকতে পারে, কিন্তু এটা নিয়ে আমি বা তুমি বা সাগরনীল এটা নিয়ে বড় করে ইস্যু করে এরকম 500 জন সিনেফাইল ইস্যু করেও কিছু করতে পারবো না, এবং আমরা আরো 500 জনের নতুন করে জায়গা বানিয়ে দিতে পারবো না। কারণ তাদের সাথে এটা খারাপ হচ্ছে, এবং এটা শুধুমাত্র যে ফিল্ম মানে সিনেমার ক্ষেত্রে যে খারাপ হচ্ছে এমনটা তো নয়, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে। বিজনেসে হচ্ছে না, আজকে তুমি যে সেক্টরে কাজ করছো সেখানে হচ্ছে না, প্রত্যেকটা স্তরে হচ্ছে, চাকরির ক্ষেত্রে হচ্ছে না, কারা রাস্তায় বসে রয়েছে তাদের ক্ষেত্রে, সব জায়গাতে হচ্ছে। তো এটা হচ্ছেই, যারা পাওয়ারফুল তারা সবসময় ডমিনেট করে, এবং এটা দিয়ে আজকে শুধুমাত্র আরিয়ানকে আমরা যদি বলি যে এটার জন্য আরিয়ানই দায়ী, বা আরিয়ানই একা এটা করছে, আমি এটা খালি বলতে চাইছি না যে আজকে আদিত্য ধর তার 5খানা স্ক্রিপ্টের জন্য সে সুযোগ পায়নি, আমি এই ডিবেটটা আনতে চাইছি। আরিয়ান খান শোটা আমার ডিসেন্ট লেগেছে, না না, আরিয়ান খানের শোটা আমার ডিসেন্ট লেগেছে, খারাপ লেগেছে, আমি আলোচনায় আসছি, মানে আমার কাজটার কোয়ালিটি খারাপ লেগেছে ভালো লেগেছে এটাই আমি বলছি। কিন্তু আরিয়ান খান মানে তার জন্য অন্য কেউ সুযোগ পায়নি, এই ডিবেটটা আমি করতে চাইছি না। না না না, আমি এই ডিবেটটা আমি কিন্তু আরিয়ান খানকে এখনো ব্লেম করছি না, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কি, যে ধরো এই যে জাহ্নবী, আলিয়া, সারা, যাদেরই নাম নিলে তুমি, বা যারাই এরকম অপরচুনিটি পেয়েছে, তারা ক্রিটিসাইজড হয়েছে, কন্টিনিউয়াসলি ক্রিটিসাইজড হয়েছে এবং এখনো হচ্ছে, বুঝলে তো? আমি আগ্রহ করছি তোমার সাথে, একদমই ঠিক। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, রণবীর কোনোদিনও হয়নি, বিকজ রণবীরের প্রথম সিনেমা থেকে লোকে অ্যাক্টিং ট্যালেন্টটা দেখতে পেয়েছে, ঠিক আছে? কিন্তু রণবীর কিন্তু একটা টাইমে কিন্তু যখন বক্স অফিস দিতে পারতো না রণবীর, তখন কিন্তু সেটা নিয়েও অনেকে খিল্লি করেছে যে আগে হিট দিয়ে দেখা, ঠিক আছে? সেটাও নিয়ে খিল্লি হয়েছে, একটা সার্টেন স্তরে হয়েছে, বাট ও যেহেতু চিরকাল ভালো একটা, ওকে নিয়ে কেউ কিছু বলে না। আর ও দেখবে ওপেনলি বলে যে ভাই এটা আমি প্রিভিলেজ পেয়েছি, আমি কোনো কাঁদছি না। এবার ব্যাপারটা হচ্ছে কি, শাহরুখ খানের অ্যাপ্রোচটা, আমি যেটা বলছি কি, আমি ক্রিটিসাইজ করছি না, আমি বলছি শাহরুখ খানের অ্যাপ্রোচটা হচ্ছে কি, যে আমার ছেলেকে নিয়ে ক্রিটিসিজমটাও আমি হতেই দেবো না, বুঝতে পারলে? না না, আমি এইখানে একটা জিনিস বলছি না, আমি তোমার দিকটা তোমার কথা বুঝতে পেরেছি। আমি যেটা বলছি, আমার যেটা মনে হয়, এই যে শাহরুখ খানের মেয়ে সুহানা খান, মানে আমি এটা খুব বিশ্বাস করি, ঠিক আছে? আমার একটা মনে হচ্ছে সুহানা খানের যে সিরিজটা আমরা দেখলাম, ওটা ইয়েতে নেটফ্লিক্স এসেছিল, তো জয় আক্তার বানিয়েছিল বলে, ওই যে কাজটা আমরা দেখলাম আর্চিস তো মানে ওখানে তুমি দেখো যাই করে নিক, ওই কাজটা সবাই খিল্লি হয়েছে। এবার সুহানার মধ্যে যে পোটেনশিয়াল ওটা দেখা যাচ্ছে না। কিং এ যদি সবকিছু দিয়েও ঢেকেও দেয়, ঠিক আছে, আমার মনে হয় সুহানা এমন একজন অ্যাক্ট্রেস হতে চলেছে আগামী দিনে, যে হচ্ছে জাহ্নবী হোক, সারা, আমি এটা বলছি, জাহ্নবী হোক, সারা আলি খান হোক, এদের থেকে বা আনান্না ইনিশিয়াল ডেজে যে জায়গাটা ছিল তার থেকে অনেক নিচে থাকবে, এবং যতই পুশ করুক যাই করুক সুহানাকে ওই জায়গাটা পাওয়াতেই পারবে না। এটা আমার মনে হয়, আমি এটা বিশ্বাস করি। তো যতই এই ফেক বাবলটা সুহানাকে নিয়ে ক্রিয়েট করতে চাক, আমার মনে হয় সুহানার ক্ষেত্রে ওটা একদমই ওয়ার্ক করবে না, একদমই ওটা ফেল হবে ওই জিনিসটা, এটা আমার মনে হয়। কারণ সুহানার যা অ্যাক্টিং দেখেছি, ঠিক আছে, কিং এও সেটা ক্রিটিসাইজ হবে, আর কিং এ আরো বড় করে হবে। তার কারণ কিং এ যখন একদিকে জয়দীপ আহলাওয়াত রয়েছে, কিং এ যখন একদিকে আরশাদ ওয়ারসি রয়েছে, প্রত্যেকটা ফ্রেমে উল্টো দিকে যখন এরকম বড় বড় অভিনেতা রয়েছে, এটা আমার বলা না, অমিতাভ বচ্চনের কোট, যে সব থেকে বেশি অ্যাক্টর ভিজিবল হয় যখন একটা ফ্রেমে 4জন ভালো অ্যাক্টর থাকে এবং একজন খারাপ অ্যাক্টর থাকে সে। তো আমার মনে হয় এটা হতে চলেছে, এবং সেই ক্ষেত্রে নিজের মেয়েকে ওই ফেক বাবলটা দিয়ে পুশ করা যাবে না। তো আমার মনে হয় ওটা পুশ করা, আমি একটা কথা বলবো, শাহরুখ এত ইন্টেলিজেন্ট না, শাহরুখ জানে মেয়েকে করা যাবে না, বা করবে তো 100%, বাট ফেল হোক পাস হোক যাই হোক, আমার তো মনে হয় পাসই হবে। আমার শাহরুখ, মানে শাহরুখকে যা এতদিন যা স্টাডি করেছি তার ভিত্তিতে বলছি, তো ওটা বার করবে 100%। ও দেখে নিয়েছে যখন ওটিটিতে হলো না, জয় আক্তারের মতো ক্রিটিক্যাল অ্যাক্লেম ডিরেক্টরের, বলছে ভাই আমি হিরো,
এবার তো লোকে হলে আসবে, আমাকে দেখতে আসবে, মেয়েকে দেখে যাবে। দিস দ্য অ্যাপ্রোচ। যাই হোক, সেটা করবে, আমার তো মনে হয় 100% সাকসেসও পাবে, বিকজ শাহরুখ মানে মার্কেটিং জিনিয়াস। এবার ব্যাপার হচ্ছে কি, তুমি যেটা বলছো যে মেয়েটার ক্ষেত্রে পারছে না, ছেলেটার ক্ষেত্রে কেন পারলো, একটা সিম্পল লজিক হচ্ছে ইন্ডিয়াতে এখনো অডিয়েন্স জানেই না ডিরেক্টর জিনিসটা কি, বুঝলে তো? লোকে অ্যাক্টরকেই দেখে এখন, ওই জন্য আমাদের এখানে হিরোদের ফেসে সিনেমা বিক্রি হয়, ডিরেক্টর খুব কম স্টার ডিরেক্টর আছে, হাতে গুনে 4-5টা হবে ইন্ডিয়াতে। এবার ব্যাপার হচ্ছে কি, অ্যাক্টর হচ্ছে খুব ট্যাঞ্জিবল একটা জিনিস, তাকে স্ক্রিনে দেখতে পাওয়া যায়, লোকে ওই জন্য জাজমেন্টটা দিতে পারছে। যখনই বিহাইন্ড দ্য সিন তুমি লুকিয়ে দিতে পারবে ডিরেক্টরকে, ডিরেক্টর যে কি করেছে এক্স্যাক্টলি, ডিরেক্টরের জবটা কি, একটা সিন কি ওয়েল রিটেন নাকি ওয়েল এডিটেড নাকি ওয়েল ডিরেক্টেড, এই জিনিসটা দর্শক জানেই না, ম্যাক্সিমাম 95% লোক জানে না এই ডিফারেন্সটা, বুঝলে তো? তো সেইটাকে লুকিয়ে দেওয়া অনেক ইজি, অনেক না, ইজি। অরিত্রদা যেটা ডাউট করছে সেটা হচ্ছে যে 5টা ডিপার্টমেন্টে 5টা ভালো লোককে সেট করে দেওয়া হয়েছে এবং কাজটা হ্যান্ড ওভার হয়ে গেছে আর কি, নামটা আরিয়ান খানের যাচ্ছে, ঘুরে ফিরে বক্তব্যটা অরিত্রদা সেটাই। এবার আমি সত্যি জানি না যেটা হয়েছে কিনা, তবে কি বলি বলতো, মানে এটা যদি হয়ে থাকে যে ঘোস্ট ডিরেক্টিং কেউ করেছে মেবি, জানি না আমি, তবে সেটাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু মানে ঘোস্ট ডিরেক্টিং এর কিন্তু বেশ কিছু এলিগেশন এসছে, এবং সেটাকে নিয়ে যে অ্যাকচুয়ালি তোমার লাক্সার ক্যারেক্টারটা যে পিআর হয়েছিল যে মেয়েটি, তাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, সেটা নিয়ে আমি দেখছিলাম। তা আমি জানি না সত্যি সেটা হয়েছে কিনা, তবে অরিত্রতা যে সন্দেহ প্রকাশ করছে মানে সেটা যে হওয়া সম্ভব নয়, এটাও আমি যে একদম 100% বিশ্বাস করি তা কিন্তু আমি বলবো না, মানে হওয়া কিন্তু সম্ভব, লুকানো কিন্তু যায়, সম্ভব, এটা অবশ্যই সত্যি সম্ভব। কথা। হ্যাঁ, হুম। আরে এটা তো বহু অনেকের সাথে হয়েছে, তারা বলেছি যে আদিত্য দারেরই এক্সাম্পল দিয়েছি, আমি তোমাদেরকে বললাম আদিত্য দারের ইন্টারভিউ আছে, দেখে নাও, যে ওর স্ক্রিপ্ট চুরি করে করে সেগুলো দিয়ে সিনেমা হয়েছে, সেগুলো 100 কোটি টাকা ব্যবসা করে নিয়েছে, ওর ইন্টারভিউ আছে, দেখে নাও তুমি, আমি বানিয়ে বলছি না। আর এরকম প্রচুর ডিরেক্টরদের ইনসিডেন্ট আছে, আমি ঘোষ ডিরেক্ট করেছি, আমাকে নাম দিত না, এটা বলিউডে কোনো নতুন ব্যাপার নেই, বহুদিনকার ব্যাপার, বড় ডিরেক্টররা তাই করে ম্যাক্সিমাম, যে এডি অ্যাসোসিয়েটরাই নামাচ্ছে কাজ, সে বসে আছে, কিছু করেন, কিছু করবার এগুলো নেই, মানে রিয়ালিটি। এটা যদি যদি হয়ে থাকে পাওয়ারফুল লোক, তো কিছু করার নেই, পাওয়ারফুল না, আমাদের এই টপিকটা, আমার মনে হয় আমাদের এই টপিকটা এবার যে আলোচনা হওয়া উচিত, আমাদের রেকর্ডিং অফ করে আলোচনাটা করা উচিত, তার কারণে এরপরে আমরা এই আলোচনাটা, না, আমাদের এই আলোচনা নেভার এন্ডিং। না না, অ্যাকচুয়ালি দেখো রূপম, লোকের দর্শক যেটা ভেবেছিল যে আমাদের মধ্যে বিশাল ডিবেট হবে, ক্ল্যাশ হবে, কিন্তু দেখো তোমরা কিন্তু আমার পয়েন্টের সাথে 70-80% হলেও এগ্রি করছো, তোমরা কিন্তু ফেলে দিতে পারছো না। আমার বক্তব্য হচ্ছে কি, হ্যাঁ, দর্শকের এই যে র্যাশনাল মাইন্ডটা আছে, আমি দেখো তোমার যেরকম ভালো লেগেছে, আমি কি তোমার উপর ইম্পোজ করছি না আমি কিছু, তোমার ধরো সাগর নীলে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে, ওর রাইটিং খুব ভালো লেগেছে, মাসালা রাইটিং, যে না, মেয়েটার আমি কাছে পেয়ে ইত্যাদি। আমি আমার দাদা, বক্তব্যটা আমি হচ্ছে কি, সাগর নীলের আমি বলছি আমার কিন্তু, না, সাগর নীলের মতো অত ভালো কিন্তু আমার ডিসেন্ট লেগেছে, আমার কিন্তু মানে ভাই লেগে থাকবে। আমি কি হুম, বলছি, যে তোমার সাগর নীলে খুব ভালো লেগেছে, ঠিক আছে, আমার অ্যাভারেজ লেগেছে, তোমার অ্যাভারেজ লেগেছে। এবার বক্তব্যটা কি, আমার বক্তব্য হচ্ছে এই যে র্যাশনাল মাইন্ডটা, একটা লোকের যে র্যাশনাল মাইন্ড যে আচ্ছা এটাও পসিবিলিটি হতে পারে, ঠিক আছে, বা আচ্ছা এই জোনের মধ্যে আর কি বেটার কাজ হতে পারে, সেটা কি আমি দেখি, বুঝলে তো? সেটা আমি দেখি। মানে আজকে হুম, ধরো আমি একটা ভ্যাম্পায়ার নিয়ে ধরো একটা শো দেখছি, ধরো তুমি থামাই দেখলে, এবার তুমি ভাবলে যে থামা হচ্ছে পৃথিবীর গ্রেটেস্ট ভ্যাম্পায়ার ফিল্ম, এটা এটা তো ঠিক নয়। এবার তার মানে কি, তোমাকে একদমই। ধরো তোমাকে কোনো একটা লোক বলছে যে ভাই এই জোনে কিন্তু আরো বেটার ছবি আছে, তুমি এটা দেখো। ধরো তোমাকে বললো নেটফ্লিক্সের শো মিডনাইট মাস দেখো, ফর এক্সাম্পল, ওটা একটা হুম, হুম, ভ্যাম্পায়ার ওরিয়েন্টেড শো, ওয়ান অফ দ্য বেস্ট, মাইক ফ্ল্যানাগান ডিরেক্ট করেছে, ধরো তোমাকে সেটা বললো। এবার প্রবলেমটা হচ্ছে কি, যে তোমার র্যাশনাল মাইন্ডটা তো ওপেন থাকবে, যে আচ্ছা যে লোকটা যে বলছে যে আচ্ছা ওইখানে এই একটা শো আছে, চলো আমি দেখি বা সেটার ব্যাপারে পড়ি। লোকের কি হচ্ছে, হুম, র্যাশনাল মাইন্ডটাই টার্ন অফ, যে সামনের লোকের আমি পয়েন্টটাই শুনবো না। ব্যাডস অফ বলিউড বলেছি ভালো মানে ভালো, তুই বাল বুঝিস, তুই জানিস না কিছু, দিস ইজ দ্য প্রবলেম। আই হ্যাভ প্রবলেম উইথ দিস অ্যাটিটিউড অফ দ্য অডিয়েন্স, যেটা কিন্তু অডিয়েন্সকে না, এটা কিছুদিন আগে অব্দি ছিল না, এটা অডিয়েন্সকে ফিড করা হচ্ছে, যে ভাই এইটা যদি সবাই ভালো বলছে তার মানে ফোমোতে তুইও বল ভালো, বুঝলি কি না ভালো। বুঝলি, না বুঝলেও দেখবে। এই জন্য তুমি দেখবে ওপেন হাইমার নিয়ে এরকম প্রচুর রিল হয়েছিল, যেহেতু নোলানের একটা ব্র্যান্ড আছে, নোলানের কোনো ছবিকে দেখবে খারাপ বলতে পারে না কেউ, ভয়। ওই জন্য যখন টেনেট কে লোকে খারাপ বলছে, লোকে ভাবছে আরে সালা টেনেট কে খারাপ বলছে কেন, টেনেট তো ভালো হয়েছে। তুমি নোলানের কোনো ছবিকে খারাপ বলো, তোমাকে নিচে এসে বলবে, দেখবে তুই বুঝিসনি। তুমি দেখবে প্রথম কমেন্ট হচ্ছে তুই বুঝিসনি ছবিটা, অ্যাকচুয়ালি কিন্তু সেও বুঝছে না, তার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নেই যে নোলানের কি। ওই জন্য ওপেন হাইমারের সময় একটা রিল ভাইরাল হয়েছিল, লোকে হলের মধ্যে ঘুমোচ্ছে, ইন্টারভেলে একজন ভিডিও করেছে, হলের মধ্যে লোকে ঘুমিয়ে পড়েছে, সিনেমাটা দেখতে দেখতে বোরিং লাগছে,
কিন্তু বেরিয়ে পোস্ট দিচ্ছে আউটস্ট্যান্ডিং। আমার প্রবলেম হচ্ছে রেশনাল মাইন্ডটা ওপেন রাখো। যদি কেউ নোলানকে ক্রিটিসাইজ করছে যে নোলানের এটা বেস্ট ওয়ার্ক নয়, তো সেটাকে তুমি ইদার শোনো, লজিক্যালি ভাবো, রেশনালি ভাবো কেন বলছে, আর না হলে কিছু বলো না, দেখো না, ডোন্ট ওয়াচ দ্যাট। আমার না কর্ণজিতের কথা মনে পড়ে গেল অরিত্রদার বক্তব্যতে। আমি রূপমদার কর্ণজিৎ দেখতে গেছি হচ্ছে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, মার্টিন স্করসেসে, ঠিক আছে। এবার ইন্টারভেল হয়েছে, সাবস্ক্রাইবার আমাদের কিছু চেনা পরিচিত এসে জিজ্ঞাসা করছে যে রূপম দা, সাগরনীলা, এটা তো অস্কার শিওর, এটা তো অস্কার, ঠিক আছে, এরকম জিজ্ঞাসা করছে। আর আমি মনে মনে, রূপম দা কি ভেবেছিল রূপম দা বলে, আমি মনে মনে ভাবছি তাহলে ইন্টারভেল হয়েছে, এই কি করে এটা ছবি অস্কার পাবে কিনা এটা কি করে বলবো, দেখছি, ঠিক আছে। যাই হোক, এবার তো বাথরুমে গেছি, বাথরুম করতে গিয়ে একজন বলছে যে ভাই হেভি হেভি সিনেমা হচ্ছে, হ্যাঁ। তখন বলছে তুই তো ঘুমোলি, তুই কি দেখলি, তুই তো ঘুমোলি, দেখিস। যাই হোক, গেল, এটা একটা গেল। হল থেকে আমরা বেরোলাম, তা আমি আর রূপম দা আলোচনা করছি যে স্করসেসের মানে এর থেকেও অনেক ভালো সিনেমা, মানে বেস্ট সিনেমা নয় এটা স্করসেসের, এসব আলোচনা করছি, ফালতু মানে যেসব পালছাল আলোচনা যেগুলোকে বলে আর কি, সেসব করছি। কাজের কথা কর্ণজিৎ বলেছে যে আমার বালের লেগেছে সিনেমাগুলো, বেকার সিনেমা। আর যখন বলছে চারিপাশ থেকে সব এগিয়ে আসছে আমাদেরকে বলবে ছবিটা অস্কার পাচ্ছে দাদা, ছবিটা অস্কার পাচ্ছে, আর বলছে আর বালের ছবি লেগেছে, বা কি হলো, ওরা পেঁচা এলো, ওরা পোত ওরা কিরকম র্যান্ডম বলতে বলতে যাচ্ছে, আরে কি বাড়িছে লুইচিরম বলতে বলতে বেরিয়ে গেল। আমি একটা পোস্টের কথা বলছি, মানে এইগুলো থেকে মাইন্ডসেট, মানে এটা মানে ধরো যারা মাস অডিয়েন্স, তাদের মধ্যে এই মানসিকতাটা আছে, যারা নিজেদেরকে সিনেফাইল বলে দাবি করে তাদের মধ্যেও আছে একটা প্রবলেম। একবার দেখি একজন মানে ফেসবুকে লিখছে যে মার্টিন স্করসেসির এই ছবিটা ইন্ডিয়াতে চললো না, এই কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন বলতে আমার মনে পড়লো, তো তাহলে তো মানে ইন্ডিয়াতে কেউ এখনো শিক্ষিত হয়নি, এটা প্রমাণ হলো, ঠিক আছে। ভাই মার্টিন স্করসেসির কোনো ছবি ইউএসএ তেও চলেনি, মার্টিন স্করসেসি কোনোদিনও বক্স অফিস কিং নয়, তার ছবি চলেনি। একটা দেখি ডকুমেন্টারি আছে স্টিভেন স্পিলবার্গকে নিয়ে, ঠিক আছে, স্পিলবার্গ বলেই নাম ডকুমেন্টারিটা, দেখো কখনো। ওখানে মার্টিন স্করসেসি ইত্যাদি ওরা তো বন্ধু হয় স্পিলবার্গের, তো ওদের সব ইন্টারভিউ আছে। তো ওখানে মার্টিন স্করসেসি নিজেই বলছে যে যখন স্পিলবার্গ আর জর্জ লুকাস 70s এ পরপর ওরকম হিট ছবি বানাচ্ছে, ইন্ডিয়ানা জোনস হ্যান ত্যান, ঠিক আছে, স্টার ওয়ার্স হচ্ছে, বলছে আমাদের কাছেও লোকের এক্সপেকটেশন থাকতো যে আমরা ওরকম কিছু করবো, যেহেতু আমরা সেম গ্রুপ। আমি ক্লিয়ারলি বলে দিতাম যে ভাই আমাদের পক্ষে ওইসব ম্যাচ করা সম্ভব নয়, আমারটা প্রচন্ড আমেরিকান একটা রুটেড একটা আমি স্টাইলের স্টোরি বলি, সেটা সার্টেন একটা অডিয়েন্সের জন্যই, সেটা ওরকম স্পিলবার্গের মতো পেনিট্রেট করতে পারবে না। তো মার্টিন স্করসেসি জীবনে বক্স অফিসের জন্য ছবি বানায়ওনি, আর ছবি হিটও করেনি। তো এবার তুই তাহলে হঠাৎ করে আজকে এত বুড়ো বয়সে কেউ কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন কি ব্লকবাস্টার হবে নাকি? তার মানে কি সে জানে না যে মার্টিন স্করসেসির কেরিয়ার কি, তার সম্পর্কে জানে না। এবার ব্যাপার হচ্ছে কি, সে ওই একটা মাল দেখেছে বা দেখতে গেছে ফোমোতে লিওনার্ডো হ্যান ত্যান, এবার গিয়ে কি করেছে, এবার সে ভাবছে কি এটা লিখবো তাহলে আমি পরিচিত হবো যে আমি বিশাল বড় সিনেফাইল। আমার প্রবলেমটা এবার এটা সিনেফাইলদের প্রবলেম, যারা সিনেফাইল বলে দাবি করছে ফেক সিউডো সিনেফাইল। আর সেম ভাবে মাসেসদেরও প্রবলেম, যে ধরো তুমি তাকে বলে দিচ্ছ যে ভাই এই জোনের মধ্যে আরো বেটার কাজ আছে, তুই যেটা দেখছিস ভালো, তোর ভালো লাগে ঠিক আছে, বাট এটার থেকে তুই আপগ্রেড যদি কর নিজের টেস্টটা। এবার এখানে লোকে এখন কেউ আপগ্রেড করতে চায় না, যে আমি আমার টেস্টটাকে বাড়াবো না। টেস্ট কিভাবে বাড়ে? সিনেমা দেখে দেখেই বাড়ে না। তুমি তুমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ক্ষতি চাও সালা, আসল কথা বলো, ক্ষতি চাও তুমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এইটা আসল কথায় আসো না। 12:35 বাজে সোজাসুজি বলি আমরা। আরে ঠিক আছে, আমরা এবার ডিসকাশনটা শেষ করি ভাই, খিদে পেয়েছে। তুমি খালি বলো না ডিনার ভাই ভাই কি ডিনার করে, 12:35 বাজে। আচ্ছা রূপম তুমি ডিনার করতে চলে যাও, সাগর নীল কি একটা পয়েন্ট তখন বলছিল ও কমপ্লিট করে না, আমি ভুলেই গেছি, আমি কি বলছিলাম কি জানি, আমি ভুলেই গেছি কোনটা বলছিলাম বলো। না ওই ব্যাডস অফ বলিউড নিয়ে কিছু একটা তুমি বলতে যাচ্ছিলে, তখন বললে না তুমি ক্লিয়ারলি। ও অনেক আগে চলে গেছে, আমার আর খেয়ালও নেই কি বলতে যাচ্ছি। তবে আজকে আলোচনাটা ভালো হয়েছে, ভালো, আজকেরটা পুরো আনকাট। এইটা 2 নভেম্বরে রিলিজ হয়, আমি বলছি 2 নভেম্বরে যদি এই ভিডিও ড্রপ হয়, সব থেকে বেশি গালাগালি আমি খাবো, ঠিক আছে, 100% খাবো। শাহরুখের জন্মদিনের দিনকে আরিয়ান খানকে নিয়ে নেগেটিভ বলেছে, এর থেকে বড় কিছু হয় না। আমি তো দেখি, আমি তো মাঝে মাঝে কমেন্টটা যদি কমেন্টটা খুলে আমি দেখি খালি কি, যেমন আমি খালি বুঝে পাই না লোকে কি আমাদের সিনেমা নিয়ে আলোচনায় কোনো মজা টজা পায় না। লোকে খালি লিখে চলে যায় শুরুর দিকটাই বেস্ট, এবার ওটা দেখি 30টা লাইক।
এবার আমরা ধরো একটা নর্মাল কোনো আলোচনা করেছি, র্যান্ডাম বলেছে অরিত্র যে এখানে গেছি, এই প্যান্ডেলটা এই হয়েছে ওই হয়েছে, দাদা তুমি ওই প্যান্ডেলটায় গেছিলে, ওখানে এটা ছিল ব্যাপার ওটা ছিল ব্যাপার, দেখি সিনেমার যে আলোচনা হয়েছে ওখানে লোকে লিখে যা তোরা সিনেমা বুঝিস না, তিন চোদ না, ঠিক আছে এই ওই। আমি ভাই সিনেমার আলোচনায় লোকের ইন্টারেস্ট নেই, লোকের ইন্টারেস্ট এরা কোথায় কি করেছে। বল বল। আজকের ইন্টারভিউতে, এই আজকের পডকাস্টে আমরা সব থেকে বেশি খিস্তি করেছি, যেটা অন্যদিন করি না। আজকে বহুত খিস্তি হয়েছে, খিস্তি হয়েছে। তো আমি জানি না সেটা অডিয়েন্স কি রিয়াকশন দেবে। যাই হোক, আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করে দিন, কিরকম লাগলো আলোচনাটা জানান, এবং আশা করছি এর পরের দিন যখন আসবো তখন শাহরুখ খানের কিং এর অ্যানাউন্সমেন্ট নিয়ে আলোচনা করতে পারবো এবং সেখানে প্রশংসাই করতে ভালো পারবো। বলতে পারবো, সব থেকে বড় কথা ভালো বলতে পারবো টিজারটাকে। একদমই একদমই। তবে বেশি কিছু আসবে বলে মনে হচ্ছে না, যদি একটা পোস্টার এসে যায় ভালো হবে আর কি। না না টিজারই আসবে মনে হচ্ছে, অ্যানাউন্সমেন্ট টিজারই আসবে মনে হচ্ছে। আমার মনে হয় একটা আছে, আমার মনে হচ্ছে, বিকজ কিছুটা তো পোর্শন ওদের শুটও হয়ে গেছে অলরেডি। চলো দেখা যাক। চলো, ঠিক আছে, ঠিক আছে, চলো, টাটা। টাটা।